আশিক, আমি তোমার বাচ্চার মা হতে চলেছি। তুমি সেদিন আমার সাথে যেটা করেছিলে সেটা তো প্রোটেকশন ব্যবহার করোনি, যার ফলে আমার পেটে এখন বাচ্চা চলে এসেছে। আমি কি করব? আমি কি জানি, এখন তো আমাদের মাঝে কোনো সম্পর্ক নেই। আমাদের সম্পর্কটা শেষ হয়ে গেছে, তাই না? তাহলে এখন আমি এটার কি করতে পারি? দেখো আশিক, আমি জানি আমাদের মধ্যে সম্পর্কটা শেষ হয়ে গিয়েছে, কিন্তু আমরা যে কুকর্ম করেছি তার ফল এখন চলে এসেছে। আর আমি চাই এখন তোমার সাথে সম্পর্কেও যেতে। আমাদের বিয়ে করে নেওয়া উচিত। আমি ভুল স্বীকার করে নিচ্ছি, তখন আমি ভুল করেছিলাম তোমার সাথে ওইরকম ব্যবহার করে। সেদিন আমি অনেক কান্না করেছিলাম, তোমার হাতে ধরে বলেছিলাম যে আমি কোনো রকম ভুল করিনি। তুমি যা দেখেছো ভুল দেখেছো, কিন্তু সেদিন তো তুমি আমার কথা শোনোনি। তাহলে আজকে কেন আমি তোমার কথা শুনবো? প্লিজ আশিক, বোঝার চেষ্টা করো। তুমি প্লিজ এভাবে বলো না, তাহলে সত্যি আমি মরে যাব। তাছাড়া আমার কোনো করার থাকবে না। প্লিজ তুমি আমাকে মাফ করে দাও, আর আমাদের বাচ্চাটাকে পৃথিবীতে আসতে দাও। আমি এই সম্পর্কে তোমার সাথে কোনো কথা বলতে চাই না। তুমি তোমার মতো থাকো আর আমাকে আমার মতো থাকতে দাও। আমি চাই না সেই পুরনো স্মৃতিগুলো আবার আমার মনে চলে আসুক। তুমি বোঝার চেষ্টা করো, তুমি এরকম করলে কিভাবে হয়। আমি তোমার কাছে মাফ চাচ্ছি, আর তুমি প্লিজ আমাকে ফিরিয়ে নাও তোমার জীবনে, আর আমার বাচ্চার অধিকারটা তুমি নিয়ে নাও। তোমার মাথা ঠিক আছে? আমি মেনে নেব তোমার বাচ্চাকে? কখনোই না। তোমার যা ইচ্ছে তাই করো, আমি এর মাঝে নাই। আর আমাকে ফোন দিবা না, তাহলে কিন্তু ভালো হবে না বলে দিলাম। তুমি বোঝার চেষ্টা করো, আমি মরে যাওয়া ছাড়া আর কোনো উপায় থাকবে না। তুমি যদি আমাকে এইভাবে ফিরিয়ে দাও, প্লিজ আশিক, তোমার হাতে ধরে বলতেছি, তুমি আমাকে মেনে নাও। সেটা আমার পক্ষে সম্ভব না, আর আমি এটা কখনো করব না। এখন তোমার যা ইচ্ছা তাই করতে পারো, আর কখনো আমাকে ডিস্টার্ব করবে না। আমি এই সম্পর্কে আর কোনো কথা বলতে চাই না। প্লিজ আশিক, আমাকে ছেড়ে যেও না, তাহলে আমি এই পৃথিবীতে বেঁচে থাকতে পারবো না। প্লিজ তুমি আমাকে এই মরণ খেলায় নামিয়ে দিও না, প্লিজ আশিক, তোমার হাত ধরে বলতেছি। আমি আমি তোমাকে অনুরোধ করতেছি, প্লিজ ফিরে আসো। আমি বললাম তো এটা সম্ভব না, তারপরে তুমি এরকম করতেছো কিসের জন্য? আর তুমি এখন তোমার বাসায় ফিরে যাও, সেটাই ভালো হবে, আমি বলে দিচ্ছি। হয়তো তুমি জানো না, আমার বাবা এই পৃথিবী ছেড়ে চলে গিয়েছে কিছুদিন আগে। এখন আমি আমার মা ছাড়া এই পৃথিবীতে কেউ নেই। প্লিজ তুমি যদি এখন আমাকে এইভাবে নিরুপায় করে দিয়ে যাও, তাহলে সত্যি আমি বাঁচতে পারবো না। সেদিন তো তোমার ইচ্ছা মতো আমি তোমার সাথে ছিলাম রাতে, কিন্তু তার জন্য যে এরকম হবে আমি কল্পনা করতে পারিনি। আর আমি হয়তো বুঝতে পারিনি, তার জন্য আজকে আমরা দুজনের থেকে আলাদা। কিন্তু প্লিজ আশিক, তুমি এখন আমার বাচ্চার দায়িত্ব নাও। একটা কথা শুনে খুব খারাপ লাগতেছে যে তোমার বাবা আর এই পৃথিবীতে বেঁচে নেই, কিন্তু আমার এখানে কিছু করার নেই। আমি কিছু করতে পারবো না, কারণ সেদিনও আমি অনেক কান্না করেছিলাম, আর আমিও কষ্ট ছাড়া কিচ্ছু পাইনি। তুমি একবার বোঝার চেষ্টা করোনি আমাকে, তাহলে আমি কেন বুঝতে চেষ্টা করব তোমাকে? আমি তোমাকে অনুরোধ করে বলতেছি, তোমার দুই হাত ধরে বলতেছি, তোমার পায়ে ধরে বলছি, তুমি প্লিজ আমাকে ছেড়ে যেও না। তুমি যদি এখন আমাকে ছেড়ে চলে যাও, হয়তো আমার এই পৃথিবীর বুকে বেঁচে থাকা হবে না। প্লিজ আশিক। সেটা আমার পক্ষে সম্ভব না। তুমি কি করবে না করবে সেটা তোমার ব্যক্তিগত ব্যাপার, কারণ আমাদের মাঝে আর কোনো কিছু নেই। আর আমি চাই না আমাদের মাঝে আর কোনো কিছু সম্পর্ক হয়ে যাক। আমি আমার মতো ভালোই আছি একা। তুমি আমাকে ছেড়ে যেও না। তুমি এরকম করতে পারো না আমার সাথে, প্লিজ। তুমি এরকম করবে না আমার সাথে। আশিক প্লিজ, আমাকে ছেড়ে যেও না। আমি কি করব বুঝতে পারতেছি না, আমাকে তুমি সাথে করে নাও প্লিজ। এবার কিন্তু আমার মাথা গরম হয়ে যাবে, আর আমি কখন কি করে বসবো নিজেও জানি না। হয়তো তোমার উপর হাত তুলতে পারি, তাই তুমি এখন আমার সামনে কোনো রকম ন্যাকামি করার চেষ্টা করবে না। যেটা হয়েছে ডক্টরের কাছে যাও, তারপর সব কিছু সমাধান করে নাও। কত টাকা লাগে আমি দিয়ে দেব। দেখো আশিক, দোষটা আমাদের দুজনেরই ছিল। আমরা দুজন ভুল করেছিলাম, তার জন্য যে আসতে চলেছে তাকে আমি নষ্ট করে দিব? আমরা তো ভুল করেছিলাম, আমরা তো সবকিছু বাধা নিয়ম শৃঙ্খলা ভেঙে দুজন দুজনকে কাছে টেনে নিয়েছিলাম। তখন তো আমাকে তোমার খুব ভালো লেগেছে, আর এখন যে আসতে চলেছে তাকে তোমার বিরক্ত লাগতেছে কেন? আমার এখন সময় নেই, আমি এখন বাসায় যাচ্ছি। আর তুমি তোমার মতো বাসায় চলে যাও, তোমার যা ইচ্ছা তাই করো। আর আমার সাথে যোগাযোগ করার চেষ্টা করবে না, তাহলে কিন্তু ভালো হবে না। তুমি এটা বলতে পারো না। আমি ভুল ছিলাম, তখন আমি মেনে নিচ্ছি। তো আমি জানি আমি তখন ভুল ছিলাম, কিন্তু তুমি আমার সাথে এরকম করতে পারো না। কারণ তখন তো আমার শরীরে তোমার ভালো লাগতো। এখন শরীরের ভেতরে যে আসতে চলেছে তাকে কেন তোমার ভালো লাগবে না? সেটা তো তোমারই দেওয়া দান, তাই না? তখন আমিও তোমাকে খুব করে চাইতাম সারা জীবন একসাথে থাকার জন্য, কিন্তু যে মানুষটা ভালোবাসার মানুষকে বুঝতে পারে না, তাকে এক নিমেষেই ভুল বুঝতে পারে। আমি সেই মানুষের সাথে থাকতে পারি না, কারণ আমি পরে ভেবে দেখেছি যে ভালোবাসার মানুষকে যখন কেউ সন্দেহ চোখে দেখে, সেই সম্পর্কটা যেটাই হোক না কেন বেশি দিন টেকে না।
আচ্ছা, তুমি যেটা ভালো মনে করো তাহলে সেটাই হবে। আমি আর তোমার চোখের সামনে কখনোই আসবো না। আর সব সময় ভালো থাকবে আর নিজেকে গুছিয়ে রাখবে, তাহলে হয়তো ভালো কিছু হবে তোমার জীবনে। আমার পেটের সন্তান আসতে চলেছে, আমি তাকে লালন পালন করে সারা জীবন বেঁচে থাকবো তোমার স্মৃতি বুকে নিয়ে। সেটা একান্তই তোমার ব্যক্তিগত ব্যাপার, কি করবে না করবে সেটা তুমি বুঝবে, কিন্তু আমার এখানে বুঝিয়ে কোনো লাভ নেই। আমি এখন যাচ্ছি, তুমি তোমার মতো থাকো, সেটাই ভালো হবে। আর আমাকে আমার মতো থাকতে দাও, আর আশা করব তুমি ভালো থাকবে। যাবার আগে একটা বার ভেবে দেখো, আমি হয়তো ভুল করেছিলাম, ভুলের মাপ চাচ্ছি। আমাকে ক্ষমা করে দিয়ে আমার আপন করে নেওয়া যায় না? শেষবারের মতো বলতেছি, ভেবে দেখো। অনেক আগেই ভেবে দেখেছি বিষয়টা, এটা আমার পক্ষে সম্ভব না। আমি যাচ্ছি, তুমি ভালো থাকবে, আর আশা করব যে তোমার কখনো কোনো অসুবিধা হবে না। আল্লাহ হাফেজ। জানি না কবে দেখা হবে, যদি কখনো নিয়তির খেলায় দেখা হয়ে যায় সেদিন কথা হবে। আচ্ছা, একটা কথা বলবো, ভালো থেকো আর নিজের যত্ন রেখো। কারণে আমি ভুলছিলাম, যার মাসুল এখন আমাকেই দিতে হবে। কথাটা বলে চোখের পানি ছেড়ে দিয়ে সেখান থেকে চলে আসলাম। আজকে কান্না করা ছাড়া আমার জীবনে আর কিছুই করার নেই, কারণ কান্নাই একমাত্র সঙ্গী যেটা আমাকে এখন বয়ে নিয়ে বেড়াতে হবে। কারণ আমি ভালোবেসেছিলাম আশিককে, আশিকও আমাকে ভালোবেসেছিল। দুজন দুজনকে এতটাই ভালোবাসতাম যে একজন থার্ড পার্সনের জন্য ভালোবাসার সম্পর্কটা বিচ্ছেদে পরিণত হয়। তারপর আর কি বলবো, আর বাকি কথাগুলো তো আপনারা শুনলেনই। আর ভালোবাসায় আমি এতটাই পাগল ছিলাম যে আশিক যেটা বলেছে সেটাই করেছিলাম। সে বলেছিল শারীরিক সম্পর্ক করতে, সেটাও করেছিলাম। তাকে অন্ধের মতো ভালোবেসেছিলাম, কিন্তু আমি যে তাকে একটু ভুল বুঝেছি, সেটাই নাকি আমার পাহাড় সমান দোষ। আমরা মেয়ে মানুষ, আমরা সামান্য একটা বিষয় নিয়ে যুক্তিতর্ক করি। ছেলে মানুষ কখনোই সেটা নিয়ে আর কথা বলে না, সেখানেই সম্পর্কটা শেষ করে দেয়। এইটুকুও মেয়ে মানুষদের মনের ফিলিংস বোঝার চেষ্টা করে না। আমি যদি একটু অভিমান করি, তাহলে আশিক কখনোই আমার অভিমান ভাঙতে আসতো না। সব সময় আমার অভিমানগুলো জমিয়ে রাখতাম যে কোনো একদিন হয়তো ভাঙাতে আসবে, কিন্তু না, আমি ভুল ছিলাম। আমি আমার সর্বোচ্চ দিয়েও তাকে হয়তো খুশি করতে পারিনি, যার জন্য আজকে আমার এই অবস্থা। আমি বলবো না যে আমার দোষ নেই, এখানে এখানে আমারও যথেষ্ট পরিমাণ দোষ ছিল, কিন্তু দুজনের ভেতরে কথা বলে নিয়ে সম্পর্কটা কিন্তু ভালো করতে যাইতো। কিন্তু দুজনের মাঝখানে কথা বলে নিয়ে সম্পর্কটা কিন্তু ভালো করা যাইতো। আশিক একবারও চেষ্টা করেনি সম্পর্কটা ভালো করার। যাই হোক, এখন এসব কথা বলে হয়তো কোনো কিছু হবে না, কারণ সব শেষ হয়ে গিয়েছে। এখন হয়তো আমাকে কষ্টের সাথে যুদ্ধ করে জীবনটা পার করে দিতে হবে। আজকে প্রতিজ্ঞা করলাম, এরপর আর কোনো দ্বিতীয় পুরুষ আমার জীবনে আসবে না। একাই সারা জীবন বেঁচে থাকবো। আর আমার পেটে যে আসবে, জানি না ছেলে হবে নাকি মেয়ে, সেটা আমি নিজেও জানি না। তাকে নিয়ে সারা জীবন পার করে দেব, আর দ্বিতীয় পুরস্কার আমার জীবনে জায়গা দেব না। এটা আমার প্রতিজ্ঞা, এটা আমি প্রতিজ্ঞা করলাম। আর আমি যেটা প্রতিজ্ঞা করি তা অক্ষরে অক্ষরে পালন করি। আমি আশিক, আর আপনারা হয়তো গল্পটা শুনে ভাবতেছেন যে আমি এতটা নিষ্ঠুর, এতটা পাষাণ কেন, কি করলাম একটা মেয়ের সাথে। আপনারা হয়তো জানেন না আমার মনের ভিতরে কি চলতেছে। যখন শুনতে পেয়েছিলাম যে আমার অনাগত বাচ্চা আসতে চলেছে প্রিয়াঙ্কার পেটে, তখন আমার কতটা খুশি লাগতেছিল সেটা আমি জানি। কিন্তু আমি এতটা বোকা না, এত সহজে প্রিয়াঙ্কাকে মেনে নেব। কারণ একটু সময় লাগবে। আমার খুব খুশি লাগতেছে, কিন্তু যে মানুষটা অল্পতেই একটা ভালোবাসার মানুষকে অবিশ্বাস করতে পারে, তাকে তো একটু হলেও কষ্ট দিতে হবে। আমি তো আর প্রিয়াঙ্কাকে কম ভালোবাসি না, আমার সর্বোচ্চ দিয়ে তাকে ভালোবাসি। কিন্তু মেয়েটা একটু পাগলি টাইপের, কখন কি করে বসে না বসে একটু খেয়াল রাখতে হবে, কখন কোথায় যায় না যায় সবকিছু একটু দেখে শুনে রাখতে হবে, না হলে পরে আবার সমস্যায় পড়তে পারে। কি করে না করে রাগের বসে আন্টিকে আগে থেকে হ্যান্ডেল করে রাখতে হবে সবকিছু। মেয়েটাকে এখন কিছু বুঝতে দেওয়া যাবে না, তাকে সারপ্রাইজ দিতে হবে। কিন্তু এখন কি করা যায় আমি ভেবে পারছি না। হয়তো আমার রাগ দেখানোটা একটু বেশি হয়ে গিয়েছে, এখন তাকে ফলো করতে হবে। আমি তাকে ফলো না করলে কখন কি করে বসে বলা যায় না। আর ভালো যেহেতু তাকে বাসি, তার মানে এই নয় যে তাকে ছেড়ে দিয়ে যাব। আর আমাদের মাঝে যে একটা বিচ্ছেদ হয়েছে, তার মানে এটা না যে আমি তাকে একদম ছেড়ে দিয়েছি। বাট একটা বিষয় আমি বুঝতে পারি নাই যে আমার মাঝে মাঝে কি এমন হয়েছে যে আমি তাকে বুঝতে পারি না। এখানে আমার কিছু সমস্যা আছে, আমি সেটা মেনে নিচ্ছি। কিন্তু আপনারা শুধু দেখতে থাকেন না তাকে আমি কিভাবে একটু জ্বালাতন করি আর খুনসুটি একটু ভালোবাসি। পুরো গল্পটা আপনারা আমাদের সাথেই থাকবেন, কারণ পুরো গল্পটা এত সুন্দর হতে চলেছে, অবশ্যই আপনাদের কাছে ভালো লাগবে। প্রিয়াঙ্কা আপু, কোথায় তুমি? তোমার ছেলে কান্না করতেছে, আমার কোলে থাকতেছে না, তাড়াতাড়ি চলে আসো। এই তো হয়ে গেছে আমার কাজ শেষ, আর একটু অপেক্ষা করো, আর 2 মিনিট লাগবে। আমি এই কাজটা করে যাচ্ছি, আর একটু তাকে দমিয়ে রাখার চেষ্টা করো।
আপু, মানাতে পারছি না তো, তাড়াতাড়ি আসো। আর তোমাকে এত কাজ করতে হবে না, সারাদিন এত কাজ করো, আর সন্ধ্যার সময় একটু ছেলেকে সময় দিবে তা না করে সন্ধ্যার সময় কাজ নিয়ে ব্যস্ত থাকো। এটা হইল কিছু? কি করব বলো? যদি কাজ না করি তাহলে খাইতে পারবো না। এই পেটের জন্যই তো কাজ করি। আর কি করব? আর তুই না থাকলে তো আজকে আমার কি যে হতো সেটা আমি কল্পনাও করতে পারতেছি না। হয়েছে, থাক, এখন আর এসব নিয়ে কথা বলতে চাচ্ছি না। তাড়াতাড়ি আয়, তোর ছেলেকে তুই সামলে নে, আমি পারতেছি না, এত কান্না করতেছে। টেনশন করিস না, আর একটু ধৈর্য ধর, আমার ছেলে শান্ত হয়ে যাবে। আর তুই কেমন খালামুনি যে তার ভাগনাকে সামলাতে পারে না? আমার ছেলেকে সামলাতে পারতেছিস না? নিজের ছেলে হলে কি করবি ভেবে পাচ্ছিস না? আমাকে জ্ঞান দিতে হবে না আর, আমি বিয়ে করব না, তোমার সাথে সারা জীবন থাকবো। তোমার মতো একটা বোন থাকলে বিয়ে করার দরকার হয় না। তুমি আমাকে কি বিয়ে দিয়ে তোমার কাছ থেকে তাড়িয়ে দিতে চাচ্ছ? আর আমাকে সহ্য হয় না তোমার নাকি? নিজের ছেলে হলে কি করবে ভেবে পাচ্ছি না। হয়েছে, আর এসব নিয়ে কথা বলতে চাচ্ছি না। আর আমি একদম এখন আমি চলে এসেছি। আমার ছেলেকে দে আমার কোলে, আমি ঘুম পাড়িয়ে দিচ্ছি। ঘুম পাড়িয়ে দিয়ে কাজগুলো শেষ করে ঘুমাবো আমি। আর তুই যা, গিয়ে এখন পড়াশোনা শেষ করে ঘুমিয়ে পড়। কালকে স্কুল বন্ধ, যার জন্য আর আমি কালকে স্কুল যাব না। আর আজকে আমি তোমার কাজে সাহায্য করব। কতদিন ধরে তোমার কাজে সাহায্য করতে পারি না, তুমি একাই সব কিছু করো আর একটা দোকান সামলাও। তুই পারবি না এসব করতে। তুই পড়াশোনা করতেছিস, পড়াশোনা কর। আমি এসব করতে করতে অভ্যস্ত হয়ে গেছি, বুঝছিস? আর আমার সমস্যা হয় না। তুই আমাকে নিয়ে কোনো টেনশন করবি না। তুই পড়াশোনা ঠিক মতো কর, আমাকে যেন বৃদ্ধ বয়সে কাজ না করতে হয় তার একটা ব্যবস্থা করে দিবি। আচ্ছা আপু, হয়েছে, আর আমাকে লজ্জা দিতে হবে না। আর আমি তোমাকে সর্বোচ্চ 1 বছর কাজ করতে দেব। আমি এরপর যে কোনো একটা চাকরি খুঁজে নেব, তারপর তোমাকে বসিয়ে খাওয়াবো। তুমি আমার জন্য অনেক করেছো, আর না। হয়েছে তোর অনেক বকবক করা, এখন যা। আর এখন পড়াশোনা কর, আমাকে আমার কাজ করতে দে। আমার ছেলে এখন ঘুমাবে, আর ডিস্টার্ব করিস না তুই আমার ছেলেকে। এতক্ষণ যে তোমার ছেলে আমাকে ডিস্টার্ব করলো তার কি হবে? তুমি সেটা নিয়ে কি বলবে? এখন যদি আমি তোমাকে সেই বিচারটা দেই, তুমি তার কি বিচার করবে বলো? হয়েছে বোন, আর বকবক করতে হবে না তোমাকে। এখন তুমি যাও, সুন্দর করে তোমার পড়াশোনা শেষ করে ঘুমানোর সময়। এখন তোমার সাথে অনেক গল্প করব। কালকে যেহেতু তোমার স্কুল বন্ধ, তাই এখন তুমি যাও, আর আমি আমার ছেলেকে ঘুম পাড়িয়ে দেই। তারপর কে একটা মুচকি হাসি দিয়ে ঘর থেকে বেরিয়ে গেল। আর আমিও চুপচাপ কোনো কথা না বলে আমার ছেলেকে নিয়ে বিছানার উপর শুয়ে পড়লাম। এখন তার ঘুমানোর দরকার, কারণ সারা দিন এত পরিশ্রম করি, আমার ছেলেকে আমি ঠিক মতো সময় পর্যন্ত দিতে পারি না। আপনারা ভাবতেছেন যে গল্প কোথা থেকে কোথায় চলে আসলো, আর আমার জীবন কাহিনী 1 বছরে কি ঘটে গেল। এই যে 1 বছরের ঘটনা আপনাদেরকে বলছি, 1 বছর আগে কি এই 1 বছরে কি হয়েছিল সেটা আমরা স্কিপ করে রেখে এসেছিলাম। আসলে এই 1 বছরে আমি অনেক কিছু হারিয়েছি। আমি আমার আম্মুকে হারিয়েছি, আর একটা জিনিস শুধু পেয়েছি, সেটা হলো আমার ছেলে। আপনারা ভাবতেছেন তাহলে আশিক কোথায় গেল? তাকে আমি যাকে চিনি না এখন, কারণ আমি ওয়াদা করেছিলাম তার সামনে আর কখনোই যাব না। আর সে আমাকে বাধা করে দিয়েছিল আমি যেন কখনো তার সামনে না যাই। অনেক কষ্ট করে, অনেক মেহনত করেছি, আর শেষ পর্যন্ত আমার ছেলেকে আমি এই পৃথিবীর মুখ দেখাতে পেরেছি। আমি ভালো করেই জানি এই সব কিছুই ভুল ছিল আমার জীবনে। আমি যদি এই সম্পর্কে না যাইতাম, তাহলে আজকে আমাকে এই ভুলের মাসুলগুলো দিতে হতো না। আজকে আমার জীবনটা অন্যরকম হতে পারতো। আসলে মানুষ ভুল করেই সবকিছু থেকে শিক্ষা নেয়, ভুল না করে কোনো কিছু থেকে শিক্ষা নেওয়া যায় না। আশিক কেমন আছে জানি না, কিন্তু তার জন্য দোয়া করি যেন সে সবসময় ভালো থাকে। ভালোবাসা যে এমন একটা অনুভূতি যেটা সারা জীবন মনের ভেতর ধরে রাখতেই হয়, আর ইচ্ছা করলেও সেই ভালোবাসার স্মৃতিগুলো মুছে ফেলা যায় না। আমি শতবার চেষ্টা করেছিলাম, পারিনি। এই অনুভূতিগুলো এতটা বিষাক্ত যেটা বলার বাইরে। আপনাকে প্রতিটা মুহূর্ত জ্বালিয়ে পুড়িয়ে খান খান করে দেবে, কিন্তু তারপরেও আপনাকে ছেড়ে চলে যাবে না। এই স্মৃতিগুলো সেই বুঝবে যে একবার একটা মানুষকে সত্যিকারের ভালোবেসেছিল, আর সেই মানুষটার সাথে তার বিচ্ছেদ হয়ে গিয়েছে। সেই জানে এই ভালোবাসার কষ্ট আর ভালোবাসার স্মৃতিগুলো যে কতটা বেদনাদায়ক। জানি না কখনো আশিকের সাথে দেখা হবে কিনা, কিন্তু আশিককে দেখার ইচ্ছা অনেক। একবার তার সামনে যাব, বা একবার লুকিয়ে হলেও তাকে দেখে আসব, কিন্তু সেই ভাগ্যটা হয়তো আর আমার হবে না। আমি নিজেকে অনেক বোঝানোর চেষ্টা করেছি, এরকম পাগলামি না করে তোর জীবনে তুই স্থির থাকবি। আমার মন মানে না। আসলে মন কারো কথা শুনতে নারাজ, মন কারো কথাই শোনে না। মন মনের গতিতে চলে,
আমরা মনের ওপর কখনো জোর করতে কন্ট্রোল করতে পারি না। অনেক বকবক করলাম, এর মাঝে আমার ছেলেটা ঘুমিয়ে পড়েছে। এখন বাকি কাজগুলো শেষ করি, আর এখন দোকানটা আমাকে বড় করতে হবে, আর এখানে একটা হোটেল সিস্টেম করতে হবে, কারণ এখানে এখন প্রবাহ শুরু হয়ে গিয়েছে। তার মানে আমি যদি এখন একটা হোটেল তৈরি করতে পারি তাহলে নিশ্চয়ই আমার এখান থেকে কিছু ইনকাম আসবে। সেই পরিকল্পনা মাফিক কাজ করতেছি। আর আমার সাথে যে ছোট বোনটা আছে কেয়া, তাকে আমি রাস্তায় কুড়িয়ে পেয়েছিলাম, আর সে আমার এতটা উপকার করেছে যেটা বলার বাহিরে। এখন আমাকে বড় মাপের একজন বিজনেসম্যান হতে হবে। এই সুযোগ আমাকে কাজে লাগাতে হবে, আর আমাকে প্রচুর কঠোর হতে হবে। কোনো পুরুষের প্রতি আমার আকর্ষণ নিয়ে যাওয়া যাবে না। তারপর আমি বিছানা ছেড়ে উঠে আমার কাজগুলো করতে লাগলাম, কারণ এখন যদি আমি শুয়ে আছি পরিকল্পনা করি তাহলে কখনোই হবে না, কারণ আমাকে কাজ করতে হবে। আর কাজ করলে আমি আমার সাফল্য অর্জন করতে পারবো, কাজ না করলে আমি আমার সাফল্য অর্জন করতে পারবো না। আশিক ভাইয়া, কই তুমি? আর তোকে খুঁজে পাওয়া যাচ্ছে না কিসের জন্য? এত ব্যস্ত থাকিস ব্যবসার কাজে? এত ব্যবসা করে কি করবি বল? আর তোর কে এমন আছে যার জন্য তুই এত টাকা ইনকাম করবি বল? আমাকে একটু চিল করা উচিত, তাই না? আর বলিস না, যতটা চাই কাজের চাপ নিব না, যতটা সম্ভব এড়িয়ে চলার চেষ্টা করি, কিন্তু পারি না রে। তুই কখনো পারবিও না, আমি ভালো করে জানি। এখন চল, কালকে আমরা একটা জায়গায় ঘুরতে যাচ্ছি। আমরা সব বন্ধুরা যাচ্ছে, আর কিছু বান্ধবীও আছে, তাদের সাথে তুই একটু মজা করতে পারবি। আর তার মধ্যে থেকে যদি তোর কাউকে পছন্দ হয় তাহলে তো হয়ে গেল, আমরা একটা ভাবি পেয়ে গেলাম। তোকে এর আগে বলেছিলাম যে তুই আমাকে কোনো মেয়ে বা কোনো তোর বান্ধবীর মাঝে আমাকে টানাটানি করবি না, কারণ আমি মেয়ে মানুষদের থেকে দূরে থাকতে চাই সব সময়। আমি বুঝতে পারি না ভাইয়া, তোমাকে যদি কখনো বিয়ের কথা বলা হয় বা সুন্দরী কোনো বান্ধবীর কথা পরিচয় করে দিতে চাই, তুমি সব সময় আমাকে রাগ দেখাও। ব্যাপারটা কি কি বলো তো আমাকে, আমি শুনতে চাই। এখানে কোনো ব্যাপার নেই, এখন তুই এখান থেকে চলে যা, এটাই হলো কথা। আর আমার এখন কাজের ডিস্টার্ব হচ্ছে, তোর সাথে আমি বিকালে দেখা করতেছি, এখন তুই যা। ভাইয়া, তুমি কিন্তু আমার কথাটা ইগনোর করে যাচ্ছ, আর রাগ দেখিয়ে সবসময় আমাকে চুপ করিয়ে দাও। ব্যাপার কি বলতো? আমি আর এটা নিয়ে কোনো কথা বলতে চাচ্ছি না, তুই এখন এখান থেকে যাবি কিনা সেটা বল, না হলে কিন্তু ভালো হবে না বলে দিচ্ছি। রাগ উঠতেছে আমার। আর তুই এখন কলেজে যাবি নাকি কোথায় যাচ্ছে যা। আমিও আর আসবো না, তুমিও যদি ডাকো আমিও আর আসবো না। আমাকে তাও আমি তোমার কাছে আসবো না, কারণ আমি যখন ডাকলে তোমাকে পাবো না, তাহলে তুমি ডাকলে কেন আমি আসবো বলো? দেখ ভাই, এখন মাথা ঠিক নেই, কখন কি বলতেছি আমি নিজেও বুঝতে পারতেছি না। তুই এখন প্লিজ এখান থেকে যা, না হলে কিন্তু আমার মাথা কি। আচ্ছা, বুঝতে পেরেছি, আর তোমাকে কিছু বলতে হবে না এখন। তাহলে আমি চলে যাচ্ছি, থাকো তুমি তোমার কাজ নিয়ে, আর আমাকে আমার মতো থাকতে দাও। তুমি তোমার মতো কাজ নিয়ে থাকো সারাদিন। বুঝলাম না, রাগ দেখিয়ে চলে যাচ্ছিস কেন বুঝতে পারতেছি না। আমার উপর এত রাগ কেন তোর? আর আমার যে কথাগুলো ভালো লাগে না, তোকে তো আগেই বলে রাখছি যে সেই কথাগুলো আমার সামনে বলবি না। আমার কারো উপর রাগ নেই, আমি কারো উপর রাগ দেখাতে পারি না, সেই অধিকার বা সেই ক্ষমতা আমার এখনো হয়নি। তাই আমি আমার মতো চলে যাচ্ছি, আর তুমি আমাকে ডাকবে না কখনো, এটাই হলো বড় কথা। আর যদি কালকে তুমি আমার সাথে না যাও, তাহলে তোমার সাথে আমি আর কখনোই কথা বলবো না। আচ্ছা, তাহলে তোর এই বাহানা আমি ভেবে দেখবো ব্যাপারটা, আর রাতে তোকে ডিসিশন জানিয়ে দেবো। এখন মন খারাপ না করে কলেজে চলে যা, ক্লাস করে মনটা ফ্রেশ করে সবার সাথে আড্ডা দিয়ে বাসায় চলে আয়। রাতে তোর সাথে ডিনারে কথা হবে। আচ্ছা, দেখি তোমার ডিসিশন কি আসে। আর আমার ডিসিশন কিন্তু আমি জানিয়ে দিলাম, যদি কালকে তুমি আমার সাথে না যাও এই 7 দিনের ট্রিপে, তাহলে তোমার সাথে আমার টোটালি কথা বলা বদ্ধ। তুমি তোমার মতো চলবে, আর আমি আমার মতো। কথাটা বলে মাহিন সেখান থেকে রাগ দেখিয়ে চলে গেল। বুঝলাম না এত রাগ দেখানোর কি আছে, আর আমি তো কি করব ভেবে পাচ্ছি না। আমার কেমন জানি কোনো মেয়ের সাথে কথা শুনতে ইচ্ছে করে না, আমার কেন জানি কোনো মেয়ের কথা শুনতে ইচ্ছে করে না। আমার সবসময় একটাই ভাবনা যে প্রিয়াঙ্কাকে আমি একদিন না একদিন খুঁজে পাবো, তাকে আমি হারিয়ে ফেলেছি। সেদিন আমি তার পেছনে গিয়েছিলাম কিন্তু তাকে আমি খুঁজে পাইনি। তার বাসা পর্যন্ত গিয়েছিলাম কিন্তু বাসা থেকে বলেছিল যে তার আম্মু নাকি অসুস্থ, হসপিটালে চলে গিয়েছে। আর আমি ইমিডিয়েটলি আমাদের কুড়িগ্রাম জেলা যত হসপিটাল আছে সবগুলোতে খোঁজ নিয়েছিলাম, কিন্তু একটাতেও তাকে আমি খুঁজে পাইনি। আমি আমাদের পুরো শহর তাকে তন্ন তন্ন করে খুঁজেছি, প্রতিটা গলির প্রতিটা জেলা প্রতিটা উপজেলা, কিন্তু কোথাও তাকে খুঁজে পাইনি। তাহার যত রিলেটেড ছিল তাদেরকে আমি চিনতাম, সবার সাথে কথা বলেছি, কেউ তার ডিটেলস আমাকে দিতে পারিনি। আমি হতাশ হয়ে গিয়েছিলাম সেদিন। আমি তাকে 6টা মাস খুঁজেছি, এখনো খুঁজতেছি। এখন অবশ্য নিজেকে একটু মানিয়ে নিয়েছে যে কাজের ফাঁকে ফাঁকে তাকে খুঁজতে হবে। অনেক উশৃঙ্খল হয়ে গিয়েছিলাম তার জন্য, কিন্তু মানুষ কতদিন এভাবে চলতে পারে? যদি আমি নিজেকে শেষ করে দেই তাহলে তো তাকে আমি খুঁজে পাবো না। তাই নিজেকে গঠন করে তাকে খুঁজতে হবে, আর আমি সেদিন এরকমই করলাম। সেদিন যদি আমি এরকম না করতাম তাহলে হয়তো আজকে আমার এরকম দিন দেখতে হতো না। আজকে হয়তো সে আমার পাশে থাকতো, আর আমি তার সাথে সাথে সবকিছু শেয়ার করতে পারতাম। কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস, আজকে দুইজন দুই দিকে, কেউ কাউকে চিনি না, কে কোথায় আছি না আছি ঠিক নেই।
একদম দুইজন দুই মেরুর বান্দা হয়ে আছি। আদৌ কি তাকে আমি খুঁজে পাবো কিনা সেই টেনশনে সারাদিন আমার কোনো কাজ ঠিকমতো হয় না, শুধু তার টেনশনে। আর সে বলেছিল সে অন্তঃসত্ত্বা ছিল, তার মানে আমার বাচ্চা এখনো পর্যন্ত পৃথিবীতে চলে এসেছে হয়তো, কিন্তু আমি তাকে এখনো খুঁজে পেলাম না। আমার মতো দুর্ভাগা ছেলে হয়তো পৃথিবীতে আর একটাও নেই। ভালোবাসার মানুষকে পেয়েও তাকে ঘৃণা করলাম, তাকে বুঝেও না বোঝার ভান ধরে দূরে সরিয়ে দিলাম। এখন তার জন্য আমার ভেতরটা ফেটে যাচ্ছে, আর আমার জন্য সে হয়তো অনেক কষ্টে আছে। আচ্ছা আপু, একটা কথা জিজ্ঞেস করি তোমাকে। তুমি তো আমাকে রাগ হও না, কিন্তু আজকে একটা কথা জিজ্ঞেস করার পর যদি তুমি রাগ হয়ে যাও, তার জন্য আগে থেকে মাপ চেয়ে নিচ্ছি। কি এমন কথা জিজ্ঞেস করবি যার জন্য আমি তোকে আবার রাগ দেখাবো? আচ্ছা বল, সমস্যা নেই, কি বলবি? তুমি তো আমাকে ভাইয়ার কথা কখনো বলো না। মানে আমি বোঝাতে চাচ্ছি যে তুমি তো আমাকে তোমার স্বামীর কথা কখনো বলো না, আর আমিও তো এই বিষয়টা তোমাকে কখনো জিজ্ঞেস করিনি। আজকে আমার না একটু জানার ইচ্ছা করতেছে, বলবে আমাকে? তুমি এখন এসব বিষয় নিয়ে মাথা না ঘামিয়ে পড়াশোনা নিয়ে মাথা ঘামাও, তাহলে কাজে লাগবে। আর আমি চাই না তুমি আমাকে এই প্রশ্নগুলো আর কখনো জিজ্ঞেস করো, বুঝতে পারছো? সেটা না হয় বুঝতে পারলাম, কিন্তু আমাকে কি বলা যাবে না? আর আমি কি এমন দোষ করলাম এই কথাটা জিজ্ঞেস করে, যার জন্য তুমি আমাকে রাগ দেখিয়ে কথা বলতেছো? আমি তো ভুল কিছু জিজ্ঞেস করিনি। আমিও জানি যে তুমি আমাকে ভুল কোনো কিছু জিজ্ঞেস করোনি, কিন্তু আমি চাচ্ছি না এসব তোমাকে শেয়ার করতে। আর তুমি নেক্সট টাইম এসব বিষয়ে কখনো জানতে চাইবে না। তাহলে আর কখনো তোমাকে এই বিষয়গুলো নিয়ে কথা বলবো না, আর আমিও আর কখনোই এই বিষয়গুলো জানতে চাইবো না। আমি বুঝতে পারতেছি যে তোমার জানার ইচ্ছা করতেছে, কিন্তু এসব কথা না জানাই ভালো হবে তোমার জন্য। তোমার জন্য মঙ্গলজনক একটা বিষয় হয়ে দাঁড়াবে। আর আমি চাই না এই কথাগুলো কাউকে বলতে। আমি নিজেই এই কথাগুলো ভুলে থাকতে চাই। তাই প্লিজ আর কখনো এই কথাগুলো বলে আমাকে কষ্ট দিস না তুই। আচ্ছা আপু, আমি বুঝতে পেরেছি, আর কোনো সমস্যা হবে না। আমি আর তোমাকে প্রশ্নগুলো কখনো করব না। আর এখন তো রাত অনেক হয়েছে, ঘুমাবে না তুমি? এখন তো ঘুমাতে হবে, আর তুমিও ঘুমিয়ে পড়ো। তাহলে দেখবে যে কালকে অনেক ভালো লাগবে। রাত জাগলে সকালে যদি ঘুম থেকে উঠতে না পারো, তাহলে দেখবে যে সারাদিন খারাপ যাবে। আমি বুঝতে পারছি আপু। আচ্ছা তাহলে গুড নাইট। আর এখন ঘুমিয়ে পড়লাম, তুমিও ঘুমিয়ে পড়ো, কালকে সকালের কথা হবে। আমার ঘুম পাচ্ছে। কথাটা বলেই আমার ছোট বোনটা ঘুমিয়ে পড়লো। আজকে হঠাৎ করে আমাকে এই প্রশ্ন জিজ্ঞেস করলো কেন? নিশ্চয়ই তাকে কেউ জিজ্ঞেস করতে বলেছিল, তা না হলে তো এই মেয়ের মাথায় এসব কথা আসার কথা না। নিশ্চয়ই তাকে কেউ বলেছে যে তোর আপুর জীবন সম্পর্কে একটু জানাও, চেষ্টা করিস। না হলে আমার যতটুকু জানা সেই হিসেবে তো আমার বোন আমাকে এইসব প্রশ্ন করার সাহস পর্যন্ত পায় না। এই বিষয়ে পরে দেখা যাবে। আর একটু আগে আমার এক বান্ধবী SMS করলো, কালকে নাকি কয়েকজন আমাদের এখানে ঘুরতে আসবে, তাদের নাকি থাকার জায়গা লাগবে। আর আমার তো পাশের রুমটা ফাঁকা আছে। আমার বান্ধবীর ওইখানে নাকি সবাই বুকিং দিয়েছে, কিন্তু একটা মানুষের নাকি জায়গা হবে না। তার জন্য সে আমাকে অনেক রিকোয়েস্ট করলো, আর আমাকে অ্যাডভান্স কিছু পেমেন্টও করে দিয়ে গেছে। তার জন্য আর না করতে পারিনি। আমাকে না বলে আগেই টাকা পাঠিয়ে দিয়েছে আমার বিকাশ নাম্বারে। তারপর ফোন করে সব বলতেছে। এখন তো আমি না করতে পারবো না, আর তার সাথে তো আমাকে সবকিছু মেনটেন করে চলতে হয়। তাই আর কোনো কিছু বলতে পারলাম না। আমিও মেনে নিয়েছি। এখন দেখা যাক, কালকে সকালে উঠে পাশের রুমটা পরিষ্কার করতে হবে। আজকের মতো আপাতত ঘুমাই। টাটা, বাই বাই, গুড নাইট। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভাইয়া চলো তাড়াতাড়ি, দেরি হয়ে যাচ্ছে। আর কতক্ষণ লাগবে তোমার? আর আমি তোমার জন্য কতক্ষণ ধরে বাইরে অপেক্ষা করতেছি, আমি বুঝতে পারছি না তোমার মতিগতি কি। এই তো আমার হয়ে গিয়েছে। এত বক বক করিস কেন বুঝতে পারি না। আমি এই ফার্স্ট টাইম কোথাও ঘুরতে যাচ্ছি অনেকদিন পরে, তার উপর তোর বন্ধু বান্ধবদের সাথে একটু তো হালকা করে হলো নিজেকে পারফেক্ট ভাবে গুছিয়ে নিতে হবে, তাই না? বুঝতে পেরেছি। এখন আর বেশি সময় নেওয়া যাবে না, কারণ সবাই আমাকে SMS করে মেজাজটা গরম করে দিচ্ছে। সবাই নাকি বেরিয়ে রাস্তায় দাঁড়িয়ে আছে আমাদের জন্য। তুমি একটু তাড়াতাড়ি করো, তাহলে ভালো হয়। এই তো আমি রেডি হয়ে বেরিয়ে এসেছি। এখন চল তাড়াতাড়ি, অনেক কথা বলেছিস, এখানে আর কথা হচ্ছে না। এখন চল দেখি কি করা যায়। ভাইয়া দেখো, তুমি কিন্তু সেখানে গিয়ে মুড অফ করে রাখতে পারবে না। সবসময় হাসি খুশি থাকবে, আর সবার সামনে সুন্দরভাবে একটু মেশার চেষ্টা করবে। অনেক জ্ঞান দিয়েছিস, এখন চল, না হলে কিন্তু দেরি হয়ে যাচ্ছে, আর পরে আমাকে দোষারোপ করবি, সেটা আমি ভালো করে জানি। এখন চল তাড়াতাড়ি। আচ্ছা ভাইয়া, তুমি এত হ্যান্ডসাম, আর তুমি সবসময় নিজেকে নিজের কাছে লুকিয়ে রাখো কিসের জন্য বুঝি না। তোমার যেটা আছে সেটা যদি দেখিয়ে বেড়াও, প্রথমে তোমার উপর ফিদা হয়ে যাবে জানো। আমি চাই না অনেক মেয়ের কাছে গিয়ে মেয়েদের ক্যারেক্টার লেস করতে, আর তখন তোর সমস্যা হবে।
তখন তোর ভাবি অনেক হয়ে যাবে, কোনটাকে সামলাবি তুই ভেবে দেখ। আমি ভালো করে জানি তোমার সাথে কথায় পারবো না এখন। চলো গাড়ি তাড়াতাড়ি উঠে পড়ো, তারা আমাদের জন্য সামনে অপেক্ষা করতেছে। এখান থেকে 100 কিলোমিটারের মতো দূর হবে, একটু তাড়াতাড়ি বের হতে হবে, বিকেলে গিয়ে ওইখানে একটু আড্ডা মারতে হবে। বুঝতে পেরেছি, তো সমস্যা হবে না, আমি ড্রাইভ করি, তুই দেখ, আমি তাড়াতাড়ি তোকে নিয়ে যাব, সমস্যা নেই। আর সবার আগে গিয়ে আমরা সেই লোকেশনে পৌঁছাবো, দেখতে থাক তুই শুধু। তারপর মাহিন আমার সঙ্গে কোনো কথা বললো না। আমি চুপচাপ এখন ড্রাইভিং করতে লাগলাম, কারণ এখন আমাকে তাড়াতাড়ি পৌঁছাতে হবে সেখানে। যতই হোক ছোট ভাইয়ের একটা প্রেস্টিজ আছে, আমার জন্য তাকে অনেক কথা শুনতে হয়েছে, আর যাতে করে শুনতে না হয় তার জন্য তাড়াতাড়ি যেতে হবে। আর মাহিন যদি এখন ড্রাইভিং করে তাহলে দেখা যাবে যে মনোযোগ দিয়ে ড্রাইভিং করতে পারবে না, কারণ তার একটা টেনশন থাকবে কতক্ষণ লাগবে তার সেখানে পৌঁছাতে। হঠাৎ করে একটা অ্যাক্সিডেন্ট করতেই পারে, তাই আমি ড্রাইভিং করতে লাগলাম। তারপর সেই গন্তব্য স্থানে পৌঁছাইলাম যেখানে মাহিনের বাকি বন্ধুরা উপস্থিত ছিল। আমরা সেখানে একসাথে হয়ে একটু কথা বলে সবাই বেরিয়ে পড়লাম সেই গন্তব্য স্থলের দিকে। রাস্তাটা তো বেশ সুন্দর আর পরিবেশটা অনেক সুন্দর লাগতেছে। আজ কতদিন পরে বের হচ্ছি, আর এর আগে তো এই এলাকার বাইরে কখনো যাওয়া হয়নি। আজকে প্রায় 1 বছর ধরে ঘরবন্দি হয়ে আছি বলা যায়। প্রিয়াঙ্কার টেনশনে মাথায় এমন যন্ত্রণা হয় মাঝে মাঝে, যার জন্য কোথাও যাওয়ার সাহস পাই না, কখন কোথায় কি ঘটে যায়। আর আজকে ভাইয়ের সঙ্গে যাচ্ছি, ভালোই লাগতেছে। অনেকদিন পর এরকম একটা আড্ডা, অনেক ভালো লাগবে, হয়তো সময়টা ভালোই কাটবে এই 5-6 দিন। ছোট ভাই একটা আবদার করেছে, যদি সেটা পালন না করি তাহলে কিসের আমি বড় ভাই? বড় ভাই হিসেবে একটা দায়িত্ব আছে আমার, তাই না? তারপর আমরা সেখানে গিয়ে পৌঁছে গেলাম, আর আমরা এমন একটা জায়গায় এসেছি যেটা বর্ণনা করার মতো নয়, অসাধারণ একটা জায়গা। এই জায়গায় যদি একটা প্রজেক্ট নেওয়া যায় তাহলে বিপুল পরিমাণ টাকা এখান থেকে লাভ করা যাবে। আর আমার মাথায় একটা আইডিয়া আসলো জায়গাটা দেখে, এই জায়গায় যদি একটা কোম্পানি দাঁড় করাতে পারি তাহলে নিশ্চিত অনেক ভালো কিছু করা সম্ভব এখান থেকে। আর জায়গাটা বেশ নির্মল প্রকৃতির, অনেক ভালো লাগতেছে। সবাই সবার মতো মজা করতেছে, আমিও সবার সাথে একটু মজা করার চেষ্টা করতেছি নিজেকে মানিয়ে নেওয়ার, না হলে আমার ছোট ভাইয়ের মন খারাপ হয়ে যাবে। আমি চাই না তার মন খারাপ করে দিতে। আপু, আমি শুনলাম আজকে নাকি আমাদের এখানে কে থাকতে আসবে, আর আমাকে ওই পাশের বাসায় যে আপু আছে না সে বলল। একদম ঠিক শুনেছিস, আজকে আমাদের এখানে কয়েকজন লোক থাকবে, আর তাদের টাকা অলরেডি আমাকে দিয়ে দেওয়া হয়েছে, তাই আর না করতে পারিনি। একটু কয়েকদিন মানিয়ে চলতে হবে। আরে আপু, সমস্যা নাই, আমাদের আবার কিসের সমস্যা হবে? আমাদের তো ভালোই হবে, কারণ আমরা কয়েকটা মানুষকে অতিথি আপ্যায়ন করতে পারবো। আর যদি সেটা ভালোভাবে করতে পারি তাহলে যদি তারা পরে কখনো আসে আমাদের এখানে চলে আসবে সোজা। বাহ, তোর মাথায় তো বুদ্ধি আছে, মানতেই হবে। তোর এই বুদ্ধিটা আমি কাজে লাগাবো। এই মানুষগুলো ভালোভাবে অতিথি আপ্যায়ন করলে তারা যদি পরে কখনো আসে সোজা আমাদের এখানে আসবে, আর আমাদের ব্যবসা ভালোভাবে চলতে পারবে। আর আমি চাচ্ছি না আমার বান্ধবীর ব্যবসা ডাউন করতে, তাই নিজের একটু স্বার্থ হাসিল করতে হলে একটু স্বার্থ ত্যাগ করতে হয়। আচ্ছা আপু, তাহলে আমি তোমার কাজে একটু সাহায্য করি। আজকে আর তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে। আর লোকগুলো এসেছে দেখলাম, হয়তো এখন আসবে এখানে, না রাত্রে আসবে। তাহলে আমরা এখন আমাদের কাজগুলো শেষ করেই তাড়াতাড়ি। কি বলেছিস? চলে এসেছি অলরেডি? তাহলে তো এখনো অনেক কাজ বাকি, আমাকে সেগুলো তাড়াতাড়ি কমপ্লিট করতে হবে। তুই একটু আমাকে সাহায্য কর, তাহলে তাড়াতাড়ি শেষ করি। আচ্ছা আপু, তাহলে এখন আমরা কথা না বলে কাজটা শেষ করি, পরে রান্না করতে হবে। আরো কত কি, এখন তাড়াতাড়ি করো। আর ভালোভাবে আপ্যায়ন করতে হবে, কথাটা মাথায় রাখবে তুমি। আর আমি দেখতেছি কি করা যায়। তারপর আমি আর আমার ছোট বোন সবকিছু করতে লাগলাম, আর যাতে কোনো কিছুর কমতি না থাকে সেদিকে একটু খেয়াল করতে লাগলাম। আমাদের সাধ্যের মধ্যে যেটা যেটা করা যায় সবকিছু করতে লাগলাম, যাতে করে কোনো মানুষের অসুবিধা না হয়। আমরা যদি এই লোকগুলোর হাতে ধরে রাখতে পারি বা একটু ভালোভাবে অতিথি আপ্যায়ন করতে পারি, তারা যখন পরে আমাদের এখানে কোনো প্রজেক্ট বা কোনো কিছু করতে আসবে তখন নিশ্চিত আমাদের এখানে কথা বলবে। তাহলে ধীরে ধীরে আমাদেরও কিছু মানুষ হয়ে যাবে, আর তাদের মাধ্যমে আমরা আরো মানুষ ধরতে পারবো, আর এইভাবে আমাদের ব্যবসাটা চালিয়ে যেতে পারবো। না হলে সমস্যায় পড়তে হবে, এত সহজে কাউকে ম্যানেজ করতে পারবো না। তারপর আমি আর আমার ছোট বোন সবকিছু কমপ্লিট করলাম, আর আমি রান্নার কাজ শুরু করে দিয়েছি। রান্নার কাজ প্রায় শেষের দিকে, আর আমার বান্ধবী এর মাধ্যমে আমাকে ফোন করে বলে দিয়েছে যে তারা ঘুরোঘুরি করতেছে। তারা নাকি সবাই সন্ধ্যার পরে, মানে আমাদের এখানে যারা থাকবে চলে আসবে। তার জন্য আমি খুব তাড়াতাড়ি কাজ করতে লাগলাম, কাজগুলো তাড়াতাড়ি শেষ করে সবকিছু পরিপাটি করে রাখলাম, আর সুন্দরভাবে ডাইনিং টেবিলের খাবারগুলো সাজিয়ে রাখলাম। তারা যেহেতু এখন রেস্ট করতেছে, তার মানে এখানে এসে খাওয়া দাওয়া করতে চাইবে, তার জন্য সবকিছু আগে থেকেই ঠিক করে রাখলাম।
ভাইয়া চলো তাহলে এখন আমরা আমাদের থাকার জায়গা চলে যাই। আমাদের আলাদা থাকতে হবে, কারণ একসাথে জায়গা হবে না। দেখতেই তো পারতেছো কি অবস্থা। সেটা তো দেখতেই পাচ্ছি, কিন্তু এখন আমরা কোথায় থাকবো আর এখান থেকে কত দূরে যেতে হবে বুঝতেছি না তো। আরে ভাইয়া বেশি দূর না, সামনে যে বাসাটা দেখা যাচ্ছে সেখানে একটা রুম ফাঁকা আছে, আমাদের সেখানে থাকার ব্যবস্থা করা হয়েছে। আমরা এখন সেখানে গিয়ে থাকবো, সকালে উঠে সবার সাথে আবার একসাথে হয়ে যাব। আমরা দুজন যাচ্ছি না, আরো কেউ আমাদের সাথে যাচ্ছে? আমরা দুজনে শুধু নাকি আরো বাকিরাও থাকবে আমাদের সাথে? কোনটা? আমি তো ভাবছিলাম যে 4-5 জন মনে হয় ওই জায়গা থাকবো, কিন্তু এখন দেখতেছি সবার জায়গা হয়ে গেছে এখানে, শুধু আমরা দুজন অবশিষ্ট। আমরা দুই ভাই একসাথে গিয়ে সেখানে থাকবো, সমস্যা নেই। এখানে এত গ্যাঞ্জামের মধ্যে না থেকে আমরা দুজন আমাদের মতো থাকলেই ভালো হবে। তুই এসেছিস তোর বন্ধুদের সাথে, এখন তুই যদি আমার সাথে থাকিস তাহলে কেমন লাগে না বিষয়টা? তুই এখানে থাক, আমি তোর কোনো একটা ফ্রেন্ডকে নিয়ে যাই, তাহলে ভালো লাগবে তোর। আরে ভাইয়া সমস্যা নেই, সবার সাথে তো অনেক আড্ডা দিলাম, আর এখন তো ঘুমাবো, অনেক ক্লান্ত। আর কালকে দেখা হয়ে যাবে, কি করা যায় এখন। আজকের মতো চলো আমরা দুজন ঘুমিয়ে পড়ি, অনেক ক্লান্ত লাগতেছে। সবার সাথে থাকলে ভালো লাগবে না, ঘুমাতে পারবো না আমি। ভালো করে ভেবে দেখ, এখন যেভাবে বলতেছিস এরপরে যদি কোনো ঝামেলা করিস তাহলে কিন্তু পরে আমাকে দোষারোপ করতে পারবি না। আরে ভাইয়া তুমি কি যে বলো না, আমি বুঝি না, মাঝে মাঝে কনফিউশনে পড়ে যাই। কোনো সমস্যা হবে না, তুমি আমাকে এত অবিশ্বাস করো? পাগলা ভাই আমার, আমি মোটেও সেই কথা বলতেছি না। আমি বলতেছি তুই এসেছিস তোর বন্ধুদের সাথে আড্ডা দেওয়ার জন্য, মাস্তি করার জন্য, আর এখন তুই যদি আমার সাথে যাস তাহলে তোর বোরিং লাগবে, তার জন্য বললাম। কে বলেছে তোমার সাথে গেলে আমার বোরিং লাগে? অনেক ভালো লাগবে, অনেকদিন পর দুই ভাই একসাথে থাকবো, আর অনেক মজা করব, গল্প করব। আর সকালে তো সবার সাথে দেখা হচ্ছে, শুধু রাতটার ব্যাপার, কোনো সমস্যা হবে না তো? আচ্ছা চলো তাহলে দেখি কোথায় নিয়ে যাই আমাদের। তুই যেখানে দেখে দিলি সেখানে নাকি অন্য কোথাও নিয়ে যাই, সেটাও দেখে আসি চল। আমিও এই জায়গায় একটা রিসোর্ট তৈরি করব, বা এখানে একটা যে কোনো গার্মেন্টস ফ্যাক্টরি দেওয়ার চিন্তা ভাবনা করতেছি। এখানে আবহাওয়া অনেক ভালো। ভাইয়া তুমি এখানে এসেছো আমার সাথে ঘোরাঘুরি করার জন্য, আর এখানে এসে যদি তুমি তোমার বাণিজ্যের কথা চিন্তা করো, ভাবা যায় বিষয়টা। আর তুমি কোথায় গিয়ে কি একটু চিল করবে সেটা না করে তুমি এখানে ব্যবসার কথা নিয়ে চিন্তা করতেছো। তেমন কিছু না, আমি শুধু আইডিয়া করতেছিলাম, আর তুই এটা সিরিয়াসলি নিয়ে নিচ্ছিস কেন? আমি তো জাস্ট একটু তোকে বললাম। চলো যাই সেখানে, আর আমার খুব ক্লান্ত লাগতেছে। আমাদের খাওয়া দাওয়ার ব্যবস্থা সেখানে নাকি করে ফেলেছে। এখানে তো আমরা হালকা পাতলা কিছু খাইলাম, সেখানে নাকি আমাদের ব্যবস্থা করা হয়েছে খাওয়ার জন্য, তাই এখানে আর তোমাকে জোর করলাম না খাওয়ার জন্য। তারপর আমি আর আমার ছোট ভাই দুজন মিলেই আমরা আমাদের থাকার জায়গায় যেতে লাগলাম। বেশি দূর লাগলো না, সামনে একটা বাসা দেখা যাচ্ছে। সেই বাসার কথা বলে আমাদেরকে পাঠিয়ে দিল, আর উনি ফোন করে বলল আমাদেরকে রিসিভ করার জন্য। তারা নাকি বাসার সামনে দাঁড়িয়ে আছে। আমি আর আমার ছোট ভাই দুজনে সেখানে যেতে ধরলাম, আর এখানে হেঁটে যাচ্ছি, আর সুন্দর একটা আবহাওয়া, এখানে অনেক ভালো লাগতেছে। মাহিনের সাথে গল্প করতেছিলাম আর ভাবতেছিলাম এখানে যদি একটা গার্মেন্টস ফ্যাক্টরি বা যে কোনো একটা রিসোর্ট তৈরি করা যায় তাহলে সেইভাবে ব্যবসায় লাভবান করা যাবে, আর এখানে জমিগুলোর হয়তো দাম বেশি হবে না। তারপর আর এই কথাগুলো মাহিনের সাথে শেয়ার করলাম না। এখন যদি মাহিনকে বলি তাহলে আবার কি না কি ভেবে এসে বলা যায় না। তার মাথায় এখন এসব ঢুকবে না। যখন আমার মতো বয়স তার হবে তখন ঠিকই বুঝবে যে তারও এরকম একটা প্ল্যান করা উচিত ছিল আগে থেকে। কিন্তু এখন সে ছোট মানুষ, এখন তাকে এসব বিষয়ে চাপ না দেওয়াই ভালো হবে। তারপর আমরা দুজন চলে আসলাম সামনে, দেখি দুইটা মহিলা দাঁড়িয়ে আছে। একটু অন্ধকার হয়ে গিয়েছে, ঝাপসা দেখা যাচ্ছে। আমরা এগিয়ে যেতেই তারা একটু এগিয়ে আসলো। আমি একটু সামনে এগিয়ে গিয়ে যেটা দেখলাম সেটা দেখার জন্য মোটেও প্রস্তুত ছিলাম না। এটা কি সত্যি নাকি আমি কল্পনা দেখতেছি, নাকি আমি কোথাও চলে আসলাম। আবার সামনে প্রিয়াঙ্কা দাঁড়িয়ে আছে। আমি কল্পনা করতে পারতেছি না যে এভাবে প্রিয়াঙ্কার সাথে আমার দেখা হয়ে যাবে। আমার মাথা কাজ করতেছে না, কিভাবে সম্ভব হয় এটা। এই জায়গাতে প্রিয়াঙ্কা আছে, আর আমি পুরো এলাকা খোঁজা শেষ করে দিয়েছি, আর এরকম একটা শহরের মানে গ্রামাঞ্চলে প্রিয়াঙ্কা বসবাস করতেছে। আমার মাথা কাজ করতেছে না, আমি কি করব না করব ভেবে পাচ্ছি না। আমার হাত পা পুরো কাঁপাকাঁপি করতেছে, আমি কোনো কথা বলার শক্তি পাচ্ছি না। এক কথায় আমি রোবটের মতো দাঁড়িয়ে আছি, আর এক দৃষ্টিতে প্রিয়াঙ্কার দিকে তাকিয়ে আছি। তার সামনে গিয়ে যে দাঁড়িয়ে কথা বলবো সে কথা বলার সাহস বা শক্তি আমার শরীরের ভিতর এখন নেই। আমার বান্ধবী আমাকে ফোন করে বলল আমাদের এখানে নাকি মাত্র 2 জন আসবে। আমার তো মাথা কাজ করতেছে না, কি হয়ে গেল? আমি এতগুলো আইটেম ম্যানেজ করলাম, কিন্তু এখন নাকি 2 জন আসবে। যাই হোক, তাও যে 2 জন থাকবে আমার এখানে এটাই বেশি। আমি আর আমার ছোট বোন অপেক্ষা করতেছিলাম। হঠাৎ করে 2টা লোককে দেখলাম যে আমাদের বাসার দিকে এগিয়ে আসতেছে। তার মানে এই লোকটাই হবে। তাই আমরা একটু সামনে এগিয়ে গেলাম, কিন্তু সামনে এগিয়ে গিয়ে যাকে দেখতে পেলাম তাকে দেখার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। সামনে দেখি আশিক আর সাথে একটা ছেলে। আমি নিজের চোখে বিশ্বাস করতে পারতেছি না। আমার পুরো শরীর কাঁপাকাঁপি শুরু হয়ে গিয়েছে, আমি কথা বলতে পর্যন্ত পারতেছি না।
এটা আমি কাকে দেখতেছি? আজকে দীর্ঘ 1 বছর 4 মাস পর তার সাথে দেখা হলো। আমি কি বলবো ভেবে পাচ্ছি না। এখন তাকে এখান থেকে তাড়িয়ে দিব নাকি দৌড়ে গিয়ে জড়িয়ে ধরবো? আমার মাথায় কোনো কিছুই কাজ করতেছে না। জাস্ট আমি অবাক হয়ে সামনের দিকে তাকিয়ে আছি। আমার এখন কি বলা উচিত আমি ভেবে পাচ্ছি না। আর আমি কি বলবো এখন? এইভাবে তার সাথে আমার দেখা হয়ে যাবে আমি কখনো কল্পনাও করিনি। আমি চেয়েছিলাম এই অবস্থাতে তার সাথে আমার দেখা না হোক, নিজেকে প্রতিষ্ঠিত করব, তারপর তার সামনে গিয়ে দাঁড়াবো। কিন্তু আজকে এভাবে দেখা হয়ে যাবে আমি কখনো কল্পনাও করতে পারিনি। আমি কি বলবো না বলবো ভেবে পাচ্ছি না। আমার মাথা কাজ করতেছে না। আমার পুরো শরীর অবশ হয়ে গিয়েছে। কথা বলার শক্তি পাচ্ছি না। সামনে দাঁড়িয়ে থাকা আশিককে দেখে আমার পুরো শরীরে শক্তি মনে হচ্ছে যে নিমেষের মধ্যেই শেষ হয়ে গেল। আমার শরীরের কোনো শক্তি কাজ করতেছে না। কথা বলার মতো শক্তি আমার মাঝে নেই। আমি কি করব না করব ভেবে পাচ্ছি না। প্রিয়াঙ্কা, তুমি এখানে? আর আমি তোমাকে কোথায় কোথায় না খুঁজেছি, আর তুমি এখানে লুকিয়ে আছো আমার থেকে? তুমি এতটা স্বার্থপর, আমার সাথে একবার যোগাযোগ করার চেষ্টা করনি? আর আশিকের কথা শুনে আমি তো পুরো অবাক। সে কি বলছে এসব আবোল তাবোল কথা? আর আমার ছোট বোন এখানে, সে অবাক হয়ে আশিকের দিকে তাকিয়ে আছে আর আমার দিকে তাকাচ্ছে। কিন্তু আশিকের সাথে যে ছেলেটা আছে সে কোনো কিছু বলতেছে না, চুপচাপ সেখানে দাঁড়িয়ে আছে। আর তার মতিগতি দেখে আমার ভালো মনে হচ্ছে না। আর আশিকের দিকে এমন অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে, মনে হচ্ছে যে সে এখন আসমান থেকে মাত্র জমিনে পড়লো। কি হলো, কথা বলবেন আমার সাথে? আর আমি তোমাকে কত খুঁজেছি জানো? হয়তো তুমি ভাববে যে সব আমার ফেক ছিল। আমি যা বলতেছি সেটা সম্ভব না, কারণ আমি সেদিন তোমাকে তাড়িয়ে দিয়েছিলাম এটা ওইটা বলে। আপনি এখানে কেন এসেছেন? আর আপনি আমার সামনে কখনো আসবেন না। আপনি বলেছিলেন, তাহলে আজকে কেন আসলেন? আমি তো আপনার সামনে যাইনি। আপনি তো আমাকে বাধা করে দিয়েছিলেন। জানো কত জায়গায় খুঁজেছি তোমায়? তোমার যত রিলেটিভ আত্মীয় ছিল সবার সাথে প্রতিনিয়ত এখনো পর্যন্ত আমি কন্ট্যাক্ট করে যাই, কেউ তোমার খোঁজ দিতে পারিনি এখনো পর্যন্ত। তুমি সবার সাথে কন্ট্যাক্ট বন্ধ করে দিয়েছো। সেটা একান্তই আমার ব্যক্তিগত ব্যাপার, আমি কি করব না করব। কিন্তু আপনি আমার পার্সোনাল বিষয়ে নাক গলাতে পারেন না, সেটা আপনি আগেই বলে দিয়েছিলেন। আমি জানি তোমার আকাশ সমান অভিমান জমে আছে আমার উপর। তুমি অনেক কষ্ট করেছো, আর অনেক কষ্ট করে নিজের জীবিকা নির্বাহ করতেছো, কিন্তু আমার কথাগুলো তুমি অক্ষরে অক্ষরে পালন করেছো। আমি না হয় সেদিন রাগের বশে বলেছিলাম যে আমার সামনে কখনো আসবে না। সেদিন আমার সিচুয়েশনটা তুমি তো জানতে চাওনি, আমি কোন সিচুয়েশনে ছিলাম তখন, আর আমি সেদিন কোথা থেকে কোথায় যাচ্ছিলাম। আর তোমার ফোন পে তোমার সাথে দেখা করতে গিয়েছিলাম। সেটা একান্তই আপনার পার্সোনাল ব্যাপার, আমি এখানে কথা বলতে চাই না। আর আপনি তাহলে আমাদের বাসায় থাকবেন আজকে, আর আপনি এখন আমাদের গেস্ট। আমি চাই আপনি শুধু আমার গেস্ট হয়েই এখানে থাকবেন, আর এখানে অতিরিক্ত কোনো কথা বলবেন না। আর যেটা অতীতে হয়ে গিয়েছে আমাদের মধ্যে সেটা অতীতেই থাক, বর্তমানে নিয়ে আসার কোনো মানে হয় না। আমি বুঝতে পারতেছি আমার উপর তোমার কতটা রাগ, কতটা অভিমান জমে আছে। আমি ভালোভাবে জানি, কারণ আমি যেমন তোমাকে খুঁজেছি, তুমি তেমন তোমার জীবিকা নির্বাহ করার জন্য কতটা পরিশ্রম করেছো সেটা এখন আমি হাড়ে হাড়ে টের পাচ্ছি, কারণ এখন নিজেকে বুঝতে শিখেছি আমি। আপনি কি ভেবেছেন আপনি এভাবে মিষ্টি কথা বলবেন, ইমোশনাল করে ফেলবেন আমাকে, আর আমি ইমোশনাল ফুল হয়ে আপনার কাছে ফেরত যাব? এটাই তো? কখনো না। এখন যদি আপনার ইচ্ছা হয় আমাদের এখানে থাকবেন, না হলে আপনার এখান থেকে চলে যেতে পারবেন না। আমাদের এতে কিচ্ছু যায় আসে না। আপনার মুখ আমি দেখতে চাই না। তার মানে তুমি শুধু তোমারই ইগোটা দেখবে, তুমি তোমার যে রাগ আছে সেটাই দেবে আমাকে, একবারও বোঝার চেষ্টা করবে না। তুমি যদি সেদিনও বোঝার চেষ্টা করনি আর আজকে বোঝার চেষ্টা করবে না। আমি ভালো করে জানি আমার উপর কতটা অভিমান করে আছো, কিন্তু নিজেকে একটু বোঝার চেষ্টা করো আজকে অন্তত। এখন একটু হলেও বড় হয়েছো তুমি। সেটা আমার একান্তই পার্সোনাল বিষয়, আপনাকে এখানে নাক গলিয়ে কথা বলতে হবে না। এখন আপনার কাছে দুইটাই অপশন আছে। আপনি সব কিছু ভুলে গিয়ে আমার গেস্ট হয়ে এখানে থাকবেন, না হয় আপনি এখান থেকে চলে যান, কারণ আপনার সাথে আমি কথা বলতে চাচ্ছি না, আর আপনার সম্পর্কে আমি কোনো কিছু জানতে চাচ্ছি না। আচ্ছা, আমি ভুল করেছি, আমি স্বীকার করতেছি সেদিন আমার মুড অফ ছিল, তার সাথে খারাপ ব্যবহার করেছি, তোমাকে তাড়িয়ে দিয়েছি আমার জীবন থেকে। আর আমারও অনেক বড় অপরাধ হয়েছে তখন তোমাকে সেভাবে অপমান করা। তার জন্য তুমি অভিমান করে আছো মানলাম, কিন্তু তুমি হয়তো সুখে থাকতে পারো, কিন্তু আমি তো সুখে নেই। দেখেন, এত কথা বলার সময় নেই। আপনি এসেছেন এখানেই থাকবেন, চলে যাবেন ঝামেলা শেষ। আমি কোনো কথা বলতে চাই না।
কেন তুমি বুঝতেছো না? কেন তুমি এরকম করতেছো? আমি পাগল হয়ে যাব। তুমি আমাকে একটু বোঝার চেষ্টা করো না। সব সময় তুমি তোমারটাই দেখো, আমার দিকে একবারও দেখার চেষ্টা করো। তুমি সব সময় স্বার্থপরের মতো কাজ করো, একবারও আমাকে বোঝার চেষ্টা করো না। হ্যাঁ, আমি স্বার্থপর, তাতে আপনার কি হয়েছে? আমি স্বার্থপরের মতো কাজ করি, আর আপনি তো অনেক বড় মানুষ, মহৎ মানুষ। আপনাকে আমি হাত জোর করে বলতেছি, আপনি আর এই বিষয়ে কোনো কথা বলবেন না আমার সাথে। আমি কথা বলবো, 100 বার কথা বলবো। আর তোমাকে এবার আমি এখান থেকে নিয়ে যাব। পারলে তুমি আমাকে বাধা দিও, দেখি কত দূর বাধা দিতে পারো। দেখেন, আমি এখানে সেটা দেখতে চাচ্ছি না, কাজে প্রমাণ করে দেব। আর আপনিও প্লিজ এখানে থাকবেন নাকি চলে যাবেন ডিসিশনটা জানিয়ে দিন। যদি থাকেন তাহলে চলুন, আপনাকে আপনার রুম দেখিয়ে দেই। আমার ঘুম পাচ্ছে, আমাকে ঘুমাতে হবে। তোমার ঘুমাতে হবে তাই না? খুব ঘুম পাচ্ছে তোমার? আচ্ছা ঠিক আছে, তাহলে দেখিয়ে দাও আমাদের রুম, আমরাও ঘুমিয়ে পড়ি। তোমার এত ঘুম পাচ্ছে, ঘুমাও। আজকে রাতে শান্তি মতো ঘুমিয়ে নাও, কালকে থেকে দেখো কি হয়। মানে কি বোঝাতে চাচ্ছেন আপনি? কোনো কুমতলব থাকলে মাথা থেকে ঝেড়ে ফেলে দেন, না হলে এখান থেকে লাশ হয়ে ফিরে যেতে হবে, সেটা মাথায় রাখবেন, বুঝছেন? সেটা না হয় পরে দেখা যাবে, এখন এটা নিয়ে বকবক করতে চাই না। এখন আমার ঘুম পাচ্ছে, আমাকে রুম দেখিয়ে দেন, আমি এখন ঘুমাবো। আপনার যখন ঘুম পাচ্ছে, আমারও তো এখন ঘুম পাচ্ছে, তাই না? কথাটা বলে আশিক আমাকে মুখ ভেঙচি দিল। আমার মেজাজ গরম হয়ে যাচ্ছে। আমার কথা আমাকে শুনিয়ে দিল, আর আমাকে বলে দিল আমাকে এখান থেকে নিয়ে যাবে। কত বড় কলিজা! আর আমি এখান থেকে কখনোই যাব না, কিন্তু আমার মনের ভেতর অন্যরকম কাজ করতেছে। তাকে দেখার পর থেকে এখনো তার বাচ্চামি স্বভাবটা গেল না। তারপর আমি কোনো কথা না বলে চুপচাপ আশিক আর আশিকের সাথে থাকা ছেলেটাকে রুম দেখিয়ে দিলাম। রুমটা দেখিয়ে দিয়ে আমরা দুজন বেরিয়ে আসলাম। তাতেই আশিক কি যেন একটা কথা বলল। আমি যখন ঘুরে দেখলাম, তখন আমার মুখের উপর দরজা বন্ধ করে দিল। আমার সাথে এরকম ব্যবহার, দেখে নেব তোকে। তারপর আমি আমার রুমে চলে আসলাম, আর আমার বোনটা আমার সাথে চলে আসলো। কিন্তু আমার বোন কেমন জানি চুপচাপ হয়ে আছে, মনে হচ্ছে আমাকে কিছু বলবে। যেমন কোনো ঝড় তুফান ওঠার আগে পরিবেশটা একদম নিস্তব্ধ হয়ে যায়, ঠিক সেইভাবে আমার রুমটা এখন নিস্তব্ধ হয়ে আছে। কখন যে ঝড় শুরু হবে আমি বুঝতেছি না, কিন্তু এখন কি করব আমি ভেবে পাচ্ছি না। আমার বোন তো নিজ চোখে সবকিছু দেখে নিয়েছে, এখন তাকে মিথ্যা বলতে পারবো না। সত্যি বলতে গেলে তো জীবনটাই শেষ আমার। আমি চাই না এরকম একটা সত্যি কেউ জানুক। কে ছিল আপু ওই ছেলেটা? আর তোমার সাথে তার কি সম্পর্ক ছিল? যেভাবে কথা বলতেছিলে মনে হচ্ছে একে অন্যের সাথে আগে থেকেই পরিচিত। আর বলিস না, আমার স্কুল লাইফের বন্ধু ছিল, আর আমার সাথে পাগলামি করতো। সে নাকি আমাকে ভালোবাসে, তবে আমি তাকে পাত্তা দিতাম না। কিন্তু আজকে দেখার পর হঠাৎ উল্টাপাল্টা কথা বলতেছে, মাথা পুরো গরম করে দিয়েছে। আচ্ছা আপু, একটা কথা বলি প্লিজ, মনে কিছু নিও না। কথা হচ্ছে, তোমাদের কথার ভঙ্গিমা দেখে মনে হলো না যে তোমরা একে অপরের বন্ধু। তোমাদের কথার ভঙ্গিমা দেখে মনে হলো যে তোমাদের মাঝে নিশ্চিত একটা রিলেশন ছিল, না হলে তো এভাবে অধিকার দেখিয়ে কথা বলতে পারতো না ছেলেটা তোমার সাথে, তাই না? তুই সবসময় বেশি বুঝিস, আমি যেটা বলি সেটা তো শুনতে চাস না, তার উপর একটু বেশি বুঝে কথা বলিস। এখন চুপচাপ ঘুমিয়ে পড়, ঘুম পাচ্ছে আমার। দেখো, আমার সাথে এভাবে লুকোচুরি খেলার কিচ্ছু নেই, কারণ তোমার এখন ঘুম পাবে কি করে? তুমি তো এখন ঘুমাও না, তোমার তো একটা ঘুমের টাইম আছে, সেটা তো আমি জানি, তাই না? তুমি আমাকে মিথ্যে বলো। কি বলতেছি? এসব আজে বাজে কথা, একদম ফালতু কথা বলবি না। এখন ঘুমিয়ে পড়, না হলে তোর না কাল কি স্কুল আছে, পড়াশোনা শুরু করে দে। আমি আমার কাজগুলো শেষ করি, তারপর ঘুমিয়ে পড়বো। দেখো, তুমি যদি আমাকে এই সত্যটা না বলো, আমি যদি নিজ থেকে জানতে পারি, তাহলে কিন্তু কোনোদিনও তোমার সাথে কথা বলবো না। তুমি আমার বোন হয়ে যদি আমার কাছ থেকে লুকিয়ে রাখো কি এমন সত্যি, এটা আমি জানতে পারবো না? এমনকি সেই সত্যি থেকে আমিও কিছু শিক্ষা গ্রহণ করতে পারি, তাই না? তা তো একদম ঠিক বলেছে। সে তো আমার সত্যিটা থেকে কিছু জানতে পারে, আর আমি তাকে আমার সত্যিটা বলে দেই, তাহলে নিশ্চয়ই সে আমার মতো ভুল করবে না। তাকে তো আমার সত্যিটা বলে দেওয়া উচিত, কিন্তু আমি তাকে কেন বলতে পারছি না? এটা তো আমার ভুল। আমার বোন তো কোনো ভুল করতেছে না, আমি ভুল করছিলাম। আমার বোনকে যদি এই ভুলটার কথা আমি বলে দেই, আমার বোন সেই ভুলটা আর কখনো করবে না। কিন্তু এখন এই অবস্থায় বলা যাবে না, কয়েকদিন যেতে দিতে হবে। যদি এখন এই অবস্থায় বলি, তাহলে সে আমাকে মিথ্যুক ভাববে। আগে তাকে বোঝাতে হবে সবকিছু আকারে ইঙ্গিতে, তারপর তাকে বলতে হবে। কি হলো আপু, তুমি এভাবে চুপ হয়ে গেলে? কিছু বুঝতেছি না।
আর মনে মনে কি ভাবতেছো? আমাকে বলবে কি না সেটা বলো। আমি কি এমন দোষ করেছি যার জন্য আমাকে তুমি এই কথাগুলো বলো না? আমাকে কয়েকটা দিন সময় দে, আমি নিজেকে মেন্টালি ঠিক করে নিই, তারপর তোকে আস্তে আস্তে সব কিছু জানিয়ে দেব। আমি তোর কাছ থেকে কয়েকটা দিন সময় চাচ্ছি, আশা করি তুই আমাকে কয়েকটা দিন সময় দিবি আমাকে ঠিক মতো সব কিছু গুছিয়ে বলার জন্য। তোমাকে সময় দিতে গেলে দেখবো তুমি আরো কোনো বাহানা খুঁজে বের করবে। তখন তুমি আমাকে বলবে না তোমাকে কোনো সময় দিতে চাচ্ছি না আমি, তুমি আমাকে এখন বলবে। আমি আর কোনো বাহানা দেখাবো না তোকে, কথা দিচ্ছি। তোকে সব সত্যি কথা বলে দেব, কিন্তু আমাকে একটু সময় দিতে হবে নিজেকে প্রস্তুত করার জন্য। আশা করি তুই এখন বুঝবি। আচ্ছা ঠিক আছে, তাহলে তোমাকে সময় দেওয়া হলো, কিন্তু এরপর যদি কোনো বাহানা দেখিয়েছো তারপর থেকে আমি তোমার সাথে কোনো কথা বলবো না, কথাটা মাথায় রেখো। আচ্ছা ঠিক আছে, আমি মেনে নিচ্ছি তোর কথাটা, আর আমি কয়েকদিন পরে তোকে জানিয়ে দেব। আর শোনার জন্য তুইও নিজেকে প্রস্তুত কর, আর এখন যা পড়াশোনা কর, এসব মাথায় রাখিস না, যখন বলবো তখন মনোযোগ দিয়ে শুনিস। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি এখন গেলাম, তুমি তোমার কাজগুলো শেষ করো। আর যেহেতু অতিথি এসেছে তাদের খাওয়া দাওয়ার ব্যবস্থা তো তুমি করবে না, তাদেরকে খাওয়াতে হবে না? সব কিছু তো রেডি করে রেখেছো, তাদেরকে রুমের ভিতর রেখে দিলে এখনই খাবারগুলো নষ্ট হয়ে যাবে না? আমার তো মনে নেই, ঝগড়া করতে করতে এখন এই কথাগুলো মনে নেই। এখন খাবারগুলোর কি হবে? এখন তাদেরকে গিয়ে খাওয়াতে হবে, কিন্তু আমি এখন যাব কি যাব না, না গেলে কি হয় না? একা একা কি বিড়বিড় করো? যা বলবে জোরে বলবে, আমি যেন শুনতে পাই। আমার মাথা কিন্তু তুমি খাবে না। এরপর থেকে যা বলবে আমার সঙ্গে জোরে জোরে কথা বলবে, একা একা বিড়বিড় করবে না। আচ্ছা তুই পড়াশোনা শুরু করে দে, আমি দেখি গিয়ে তাদেরকে খাওয়া দাওয়া করাতে হবে, তাই না? তাহলে বিষয়টা কেমন হয়ে যায়। আমি একটু যাই, গিয়ে দেখি তারা কি করতেছে। তাদেরকে ডেকে নিয়ে এসে খাবার টেবিলে বসিয়ে তাদেরকে খাওয়া দাওয়া করে তারপর রুমের ভেতর রেখে দেবো এখন। আমি বুঝতেছি না মাহিন আমার দিকে বারবার এভাবে তাকাচ্ছে কিসের জন্য। মনে হচ্ছে যে কখন কি বলবে, আমার তো প্রচুর ভয় লাগা শুরু হয়ে গিয়েছে। এখন তাকে কি বলবো? আমি তো সবসময় মেয়েদের থেকে দূরে থাকতাম, কিন্তু আজকে মাহিন নিজের চোখ দিয়ে দেখলো, তাতে তো আমার উপর বিশ্বাস উঠে গিয়েছে। কিন্তু এখানে আমার কি করার? আমার ভালোবাসা, আর আমি কথা বলবো না তাহলে কেমন না বিষয়টা? একদিন না একদিন মাহিন এই বিষয়গুলো জানতে পারবে, তাই না? তাকে তো এখন থেকে আমাকে জানানো উচিত, আগে থেকেই। যখন নিজ থেকে জানাবো তখন তার ভালো লাগবে, কিন্তু যখন ঘটনাস্থল থেকে জানবে তখন হয়তো তার খারাপ লাগবে। এখন কি তাকে সবকিছু বলে দেব, নাকি কয়েকদিন পরে বলবো? ভেবে পাচ্ছি না। মাহিন যেভাবে আমার দিকে তাকিয়ে আছে, মনে হচ্ছে আমি কি পাহাড় সমান ভুল করে ফেলেছি আর তার কাছ থেকে লুকিয়ে রেখেছি। সেটা তো ঠিকই আছে, কারণ আমি তো ভুল করেই ফেলেছি। একটা মেয়ের জীবন নষ্ট করে দিয়েছি, তারপর তাকে আমার জীবন থেকে তাড়িয়ে দিয়ে সবসময় আমি আমার দিকটাই রেখেছি। কিন্তু এটাও তো ঠিক যে মেয়েটা আমাকে বোঝার চেষ্টা করেনি। হয়তো আমাকে বোঝার চেষ্টা করেছিল, কিন্তু পরে হয়তো আমার ব্যবহার দেখে আমার উপর তার বিশ্বাসটাই উঠে গিয়েছিল। আমি এতটাই খারাপ হয়ে উঠেছিলাম তার কাছে। আমি নিজে স্বীকার করতেছি যে আমি খারাপ ছিলাম। তখন কথাগুলো ভাবতেছিলাম, হঠাৎ করে দেখলাম যে দরজায় কে জানি কড়া দিতেছে। এখন আবার কে আসবে? একটু আগেই তো ঝগড়া করলো। প্রিয়াঙ্কা তো আসবে না, তাহলে কি প্রিয়াঙ্কা ছোট বোন আসলো? কিছু বুঝতেছি না, আমার তো ভয় লাগতেছে। হঠাৎ করে কি করি না করি, এরকম একটা পরিস্থিতিতে পড়ে যাব। আরে আমি এত ভয় পাচ্ছি কেন বুঝতে পারছি না তো। আমি তো তাকে ভালোবাসি, তাই না? তার জন্য এত কষ্ট পাচ্ছি। তাকে খুঁজে পেয়েছি, কোথায় আজকে খুশিতে ঘুমাবো, কিন্তু টেনশন করতেছি কিসের জন্য আমি নিজেই বুঝতেছি না। আমি আমার ভালোবাসার মানুষকে ফিরিয়ে নিয়ে যাব, সেটা যে কোনো মূল্যেই হোক, তাকে আমার করে পেতেই হবে। তাতে যতই আমাকে স্যাক্রিফাইস করা লাগবে, যতই সে আমাকে অপমান করে করুক, সবকিছু আমাকে এড়িয়ে চলতে হবে। তাকে ফিরে পেতে হবে, কারণ তাকে আমি ভালোবাসি। আর ভালোবাসার মানুষটা একটু অপমান করলে তাতে কিছুই আসবে না, কারণ আমি তাকে এর থেকেও বড় অপমান করেছি, এর থেকেও বড় কঠোর শাস্তি দিয়েছি তাকে একা করে দিয়ে। তারপর আমি রুমে দরজা খুলে দিয়ে অবাক হয়ে সামনে তাকিয়ে রইলাম। এটা আমি কাকে দেখতেছি? সত্যি প্রিয়াঙ্কা এসেছে নাকি আমি কল্পনা করছি? আমার চোখ কি হয়ে গেল যে আমি এখন রাত্রিবেলা কল্পনা করি না ঘুমিয়ে? আমার সাথে এসব কি হচ্ছে আমি ভেবে পাচ্ছি না। কেন আমার সাথে এরকম হচ্ছে? আমি কেন তখন তার ভালোবাসার মূল্য দিতে পারলাম না? আর আজকে কেন আমি কষ্ট পাচ্ছি? সবকিছু আমার দোষ, সবকিছু আমাকে ঠিক করতে হবে আবার। কি হলো? তুই আবার আমার দিকে এভাবে তাকিয়ে আছিস কিসের জন্য? আমি আবার কি করলাম?
আমি তোমাকে কত ভালো মনে করতাম জানো। তোমার আজকে আমি কি দেখলাম এসব মেয়েটাকে, তার সাথে তোমার কি সম্পর্ক ছিল যার জন্য তুমি তার সাথে এভাবে কথা বলতেছিলে? এসব আমি এখন তোকে বলতে চাচ্ছি না, কারণ আমার মন খারাপ এখন। আর একটা কথা শুনে রাখ, মেয়েটা আমার অতীতের জীবনের একটা অংশ ছিল, আর তার জন্য আমি কোনো মেয়ের প্রতি আকর্ষিত হই না, কারণ আমার সবটা জুড়ে এই মেয়েটাকেই জড়িয়ে আছে। মানে কি বোঝাতে চাচ্ছ তুমি আমাকে, বুঝতে পারছি না তো। কি এমন ঘটনা যে আমি যেটা জানি না, বা আমাদের ফ্যামিলির মধ্যে কেউ জানে না, যে এই মেয়েটার জন্য তুমি কোনো মেয়েকে পাত্তা দাও না? প্লিজ, এখন তুই এসব নিয়ে আমাকে আর ডিস্টার্ব করিস না। আমি আমার মনকে ঠিক রাখতে পারতেছি না। আমি কখন যে কি করব না করব ভেবে পাচ্ছি না। কতদিন পর খুঁজে পেলাম জানিস? আমি জানি ভাইয়া তোমার মনের অবস্থা কি, কিন্তু আমি যদি সবসময় নিজের কাছে সবকিছু লুকিয়ে রাখো তাহলে কখনো তুমি ফ্রি থাকতে পারবে না। আমি এসব নিয়ে তোর সাথে কোনো কথা বলতে চাই না। তুই কেন এসব নিয়ে বেশি কথা বলতেছিস বুঝতেছি না তো। আর আমি তোকে এসব বিষয়ে কোনো কিছু জানাতে চাই না এখন। তোমাকে এখন সবকিছু বলতে হবে যে, না হলে কিন্তু আমার থেকে খারাপ কেউ হবে না। আর তুমি কি এমন দোষ করেছো যেটা আমাকে বলতে চাও না? আর মেয়েটার সাথে কি এমন অন্যায় করেছো যেটা মেয়েটা তোমাকে আজে বাজে কথা বললো আর তোমাকে তাড়িয়ে দিতে চাইলো? ব্যাপার কি, কি করেছো মেয়েটার সাথে? অনেক খারাপ ব্যবহার করেছি আমি তার সাথে, যেটা আমি তোকে বলতে চাই না। আর এই কথাগুলো আমি তোকে কেন পৃথিবীর কাউকে বলতে চাই না। তাই তুই আমাকে এই বিষয় নিয়ে কোনো ব্যাপারে কথা বলবি না। আমি বুঝতে পারতেছি না তুমি এত ক্ষেপে যাচ্ছ কিসের জন্য আমার উপর। আমি কি এমন জিজ্ঞেস করেছি তোমাকে? আমি শুধু আমার প্রশ্নের উত্তরগুলো চাচ্ছি তোমার কাছ থেকে, আর তুমি উল্টাপাল্টা আমাকে বুঝিয়ে দিচ্ছ। বলতেছি না আমি এসব বিষয় নিয়ে তোর সাথে কোনো কথা বলতে চাই না, আর তুই এসব বিষয়ে কাউকে বলবি না, বুঝছিস? আর আমি চাই না তুই এইটা নিয়ে আর কোনো কথা বল এখন। আমি বুঝতে পারতেছি না তুমি কেন এরকম করতেছো। আমি আব্বু আম্মুকে বিষয়টা জানাতে তাহলে বাধ্য হব। তুমি যদি এখন আমার সাথে একটু ক্লিয়ার না করে বলো যে মেয়েটা কে আর কিভাবে তাকে তুমি চেনো, তোমাদের মাঝে কি এমন সম্পর্ক ছিল? মেয়েটা আর অন্য কেউ না, তোর ভাবি। আমার বউ এখন হয়েছে। আর কোনো প্রশ্নের উত্তর দিতে চাই না। আশা করি প্রশ্নের উত্তর পেয়ে গেছিস সবকিছুরই। এখন আর কোনো প্রশ্নের উত্তর দিতে হবে না তোকে। কি বলতেছো? তার মানে তুমি বিবাহিত? আমাদের কাউকে জানাওনি, আমাকেও জানাওনি যে তুমি বিয়ে করেছো? কি বলতেছো এইসব বাজে বাজে কথা? বলছি না এসব নিয়ে আর কোনো কথা হবে না। তারপরে তুই কিসের জন্য কথা বলেছিস? আর একটা যদি বেশি কথা বলিস আমি কিন্তু এখান থেকে চলে যেতে বাধ্য হব। আর আমি চাই না তোকে কোনো খারাপ পরিস্থিতিতে রেখে সেখান থেকে চলে যেতে। আচ্ছা, তুমি যদি না চাও তাহলে আমি এই বিষয় নিয়ে কোনো কথা বলবো না, কারণ আমি চাই না আমার জন্য তুমি কষ্ট পাও, আর আমি আমার মতো থাকতে চাই। আমি এখন এই পরিস্থিতিতে তোকে কোনো কিছু বলতে পারতেছি না, তার জন্য আমি একান্তই সরি। আমি পরে সব কিছু তোকে ক্লিয়ার করে বলে দেব। এখন আমার মাথায় প্রচুর টেনশন কাজ করতেছে। প্লিজ এখন তুই ঘুমিয়ে পড়, আমি সকালে তোর সাথে সবকিছু শেয়ার করব। আচ্ছা, তাহলে এখন আমি ঘুমিয়ে পড়লাম। আর তোমার জন্য তো আজকে খাওয়া দাওয়া হইলো না, এখন তো তারা আমাকে মনে হয় খাইতে দিবে না, ক্ষুধা তো লাগছে সেই। আশেপাশে মনে হয় কোনো খাবার হোটেল আছে। আমার চোখে পড়েছিল তখন ভালোভাবে লক্ষ্য করিনি। বাইরে গিয়ে কিছু খেয়ে আসি। এখন তো আর ক্ষুধার্ত অবস্থায় রাত পার করা যাবে না, তাহলে শরীর অনেক ক্লান্ত হয়ে যাবে। এমনিতে অনেক দূর জায়গা জার্নি করে এসেছি। আমি কোথাও যাচ্ছি না, আমার খুব ক্লান্ত লাগতেছে, এখন বাইরে গিয়ে খেয়ে আসবো এরকম কোনো মুড নেই। তার থেকে না খেয়ে থাকাই ভালো হবে। আমার ব্যাগে কিছু বিস্কিট আছে, আমি সেখান থেকে কিছু বিস্কিট খেয়ে ঘুমিয়ে পড়তেছি। তোমার যেতে মন চাইলে তুমি যাও। তুই কি আবারও আমার উপর মন খারাপ করতেছিস? দেখ, তুই যদি আমার অবস্থায় থাকতি হয়তো তুই বুঝতে পারতি যে আমার এখন মনের ভিতর কি চলতেছে। আর তুই এখন যেহেতু যাবি না তাহলে থাক, আমি বাইরে যাব। কথাটা বলে আমি রুম থেকে বেরিয়ে পড়লাম। আর রুম থেকে বেরিয়ে সামনে যাকে দেখতে পেলাম সেটা দেখার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। বাইরে বেরিয়ে দেখলাম যে প্রিয়াঙ্কা আমাদের রুমের সামনে দাঁড়িয়ে আছে। আমি অবাক হয়ে গেলাম। তাহলে কি প্রিয়াঙ্কা রুমের বাইরে দাঁড়িয়ে থেকে আমাদের দুই ভাইয়ের সব কথা শুনতেছিল, যে আমরা কি কথা বলি না বলি? প্রিয়াঙ্কাকে কি করতেছে না করতেছে বুঝতেছি না। তার ভাব মতিগতি আমি কিছুই বুঝতেছি না। আমি কি তাকে সত্যি আমার করে নিতে পারবো, নাকি তার মনে অন্য কেউ জায়গা করে নিয়েছে? আমি জানি না। আমি পাগল হয়ে যাব, কিছুই বুঝতে পারতেছি না কি করব না করব। আমি কোনো কথা না বলে চুপচাপ বেরিয়ে যেতে লাগলাম। হঠাৎ করে দেখলাম যে প্রিয়াঙ্কা দৌড়ে গিয়ে দরজাটা বন্ধ করে দিল। আমি বুঝলাম না কি এমন হয়ে গেল, আর হঠাৎ করে এরকম কাণ্ড করার কি আছে? আমাকে তো বাইরে যেতে হবে, আমার ক্ষুধা লাগছে, প্লাস আমার ছোট ভাইয়ের ক্ষুধা লাগছে। তার মানে আমি এখন যদি বাইরে না যাই তাহলে আমাদের দুজনের অবস্থা শেষ।
এখন আমি যদি বাইরে গিয়ে কিছু নিয়ে আসি তাহলে আমার ক্ষুধা নিবারণ হবে, আমিও শান্তিতে থাকতে পারবো। কারণ আমার জন্য আজকে মাহিনের এই পরিস্থিতির শিকার হতে হয়েছে। আমার ভুলের কারণে আজকে আমার ছোট ভাই ক্ষুধার্ত অবস্থায় ঘুমানোর চেষ্টা করতেছে। আমি প্রিয়াঙ্কার সাথে কোনো কথা বলতে চাইছি না এখন, কারণ প্রচুর ক্ষুধা লেগেছে, মাথায় প্রচুর টেনশন, রাগ কিসমিস করতেছে মাথার ভেতর। এখন যদি কোনো কথা বলতে চাই তাহলে সেখানে ঝগড়া লেগে যাবে। তাই কোনো কথা না বলে চুপচাপ দরজাটা খোলার চেষ্টা করলাম, কিন্তু দেখলাম যে প্রিয়াঙ্কা দরজার সাথে গা এলিয়ে দিয়ে দাঁড়িয়ে পড়লো। এখন তো দরজা খোলা যাবে না, আমি কি করব না করব ভেবে পাচ্ছি না। শেষ পর্যন্ত কোনো উপায় না পেয়ে প্রিয়াঙ্কার সাথে কথা বলার জন্য নিজেকে প্রস্তুত করলাম আর নিজের রাগকে কন্ট্রোল করার চেষ্টা করলাম। আমি যখন আশিক আর তার সাথে ছেলেটা যে আছে তাকে খাওয়া দাওয়া করার জন্য ডাকতে তাদের রুমের সামনে গেলাম, তখন শুনতে পেলাম তার ছোট ভাই আর মাহিন নামের যে ছেলেটা আছে তার নাকি অনেক ক্ষুধা লেগেছে। আমাদের ঝগড়ার জন্য তার নাকি এখনো খাওয়া দাওয়া হচ্ছে না। এসব শুনে তো আমার প্রচুর রাগ লাগলো, কারণ তারা আমাদের অতিথি। যতই তার সাথে আমি আমার অতীতের সম্পর্ক থাকুক না কেন, আমার উচিত ছিল তাদেরকে প্রথমে খাওয়া দাওয়া করানো, তারপর যত তর্ক বিতর্ক ছিল সেসব করার। তাদেরকে খাওয়ানো উচিত ছিল আমার। কি আর করার, যেহেতু ভুল করে ফেলেছি আর ভুল থেকে শিক্ষা নিতে হবে, তাই ভুল করে শিক্ষা নিলাম। এখন তো আমার উপর রাগ করে আছে আশিক। যতই হোক খাওয়া দাওয়া না করে এত দূর থেকে জার্নি করে এসেছে, নিশ্চয়ই অনেক ক্ষুধা লেগেছে। এখন যদি আমি তাদের সাথে বকাঝকা করি তাহলে তাদের রাগ আরো উঠে যাবে। যাই হোক, ভুল যেহেতু করেছি এখন ভুলের মাসুল দিতেই হবে। কি এমন করেছিলাম আজকে দুজন দুজনের সাথে ঠিকমতো কথা বলতেছি না? আজকে যদি আমি বুঝতে পারতাম আর আশিক আমাকে বুঝতে পারতো তাহলে হয়তো দুজনের দিনগুলো অন্যরকম হতে পারতো। আজকে হয়তো আমরা এরকম পরিস্থিতির শিকার হতাম না। আজকে আমাদের দুজনের ভুল বোঝাবুঝির কারণে আমাদের অবস্থা, আজকে দুজন দুজনকে বুঝতে না পেরে আজকে করুণ অবস্থা আমাদের দুজনের। হয়তো আশিক মনে করেছে আমি অনেক সুখেই আছি, কিন্তু সে হয়তো জানে না তার জন্য আমার কলেজাটা এখন পর্যন্ত কতটা দগ্ধ। তাকে কাছে পাওয়ার জন্য আজকে পর্যন্ত আমার মনটা কতটা ছটফট করে, কতটা ব্যাকুলতা ভরপুর করে তাকে কাছে না পেয়ে। আজ একসাথে থেকেও কেউ কারো সাথে নিজের মনের ভাব প্রকাশ করতে পারছি না, শুধু অভিমানের জন্য। আমাকে বাইরে যেতে হবে, আর আপনি যদি দরজার সামনে থেকে সরে দাঁড়িয়ে পড়েন তাহলে আমার জন্য ভালো হয়। আমাকে এখন বাইরে যেতে হবে একটু। আমি মনে মনে কথাগুলো ভাবতেছিলাম, হঠাৎ করে আশিক কথাটা বলে উঠল। আমি কি বলবো না বলবো ভেবে পাচ্ছি না। আর তাকে তো এখন বাইরে যেতে দেওয়া যাবে না, কারণ এই এলাকার মানুষ না একটুও ভালো না। বাইরের এলাকার মানুষদের দেখলে ধরে গুম করে, নয়তো তাকে ছিনতাই করে ছেড়ে দেয়। তাই তাকে এখন বাইরে যেতে দেওয়া যাবে না। আর সে বাইরে যাবে খাবার খেতে, কিন্তু আমার মান সম্মান কিছুই থাকবে না। আমি তাদের জন্য খাবার রান্না করে রেখে দিয়েছি। কি হলো, আপনি এভাবে দাঁড়িয়ে আছেন কিসের জন্য? আমাকে যেতে দেন, আমাকে এখন যেতে হবে। আর আপনি এভাবে দাঁড়িয়ে থাকলে আমি যেতে পারবো না। আপনাকে কোথাও যেতে হবে না, আমি খাবার রান্না করে রেখেছি। আর আপনাদের সাথে এরকম খারাপ ব্যবহার করার জন্য আমি একান্তভাবে সরি। আর আপনারা এখন আমার গেস্টদের সাথে এরকম ব্যবহার করে কিনা জানি না, আমি আবার আপনার কাছে মাফ চেয়ে নিচ্ছি। প্রিয়াঙ্কা, তুমি কেন আমাকে ইগনোর করতেছো এইভাবে? আমি কি ভুল করেছি? আমি তো আমার ভুলগুলোর জন্য মাপ চেয়ে নিয়েছি। এতটা অভিমান জমে আছে? নাই, অন্য কাউকে পেয়েছো যার জন্য আমার ভালোবাসাগুলো তোমার কাছে মিথ্যা মনে হয়? আপনার যা ইচ্ছা তাই করতে পারেন, তাতে আমার কিচ্ছু যায় আসে না। আর এখন আমি খাবার রান্না করে রেখেছি। আপনার ভাই নাকি কে সে, আমি তো তাকে চিনি না, কারণ আপনার ফ্যামিলির সাথে আমাকে কখনো পরিচয় করিয়ে দেন নাই। তাই আমি তাকে চিনতে পারতেছি না। দয়া করে তাকে নিয়ে আসেন। তার হয়তো অনেক ক্ষুধা লেগেছে। আমাদের সম্পর্কের কথা চিন্তা না করে আপনার সাথে যে আছে তার ক্ষুধার কথা চিন্তা করে তাকে নিয়ে আসেন। আমাদের মাঝে যা হয়েছে হয়েছে। তুমি কেন এরকম করতেছো আমার সাথে? আমি কি ভুল করেছি? আমি মাপ চাইছি তো, আবারও মাপ চাচ্ছি। এখন কি তোমার পায়ে ধরে মাপ চাইতে হবে? যদি তুমি বলো তাহলে আমি তোমার পায়ে ধরে মাপ চাই। প্লিজ তুমি আমাকে মাফ করে দাও, আবার ফিরে আসো প্লিজ। সেটা তো কখনোই সম্ভব না, কারণ সেই সময়টা পার হয়ে গিয়েছে। এখন আমি আমার মতোই বাঁচতে চাই। আমি আর কারোর জীবনে জড়িয়ে তাকে কষ্ট দিতে চাই না, কারণ আমি কাউকে বুঝতে পারি না। দেখো প্রিয়াঙ্কা, আমার অবস্থাটা দেখো। তুমি হয়তো মনে করবে যে আমি অনেক ভালো আছি, অনেক সুখে আছি। আসলে ছেলে মানুষদের কখনো বাইরে থেকে অনুমান করা যায় না, কিন্তু তোমাকে দেখে মনে হচ্ছে তুমি সুখেই আছো। এটা আমার বাহ্যিক দৃষ্টিতে, কিন্তু আমার মনের দৃষ্টিতে মনে হয় তুমি কখনোই সুখী নেই আমাকে ছাড়া। যেহেতু বুঝতে পেরেছেন তাহলে নতুন করে আর বোঝাতে চাচ্ছি না। আর আপনি প্লিজ এখন আপনার ভাইকে নিয়ে আসেন আর খাবার টেবিলে বসে পড়েন। আমি আপনাদেরকে খাবারগুলো দিচ্ছি। তুমি কেন আমার মনের কথাগুলো বুঝতে পারতেছো না? আমি বুঝতে পারতেছি না আমার যে কষ্ট হচ্ছে। আমি যে কষ্টে আছি সেটা কিন্তু অনুভব করতে পারো না? নাকি আমার প্রতি তোমার যে ভালোবাসাটা ছিল সেটা মরে গিয়েছে? দেখেন,
আমি এসব নিয়ে এখন কোনো কথা বলতে চাই না। প্লিজ আপনি আপনার মুখটা বন্ধ রাখুন। আর আমি এখন যেটা বলেছি প্লিজ আপনি এখন সেটা শোনেন। আমি এখন কোনো কথা শুনতে চাই না। আমি যেটা বলতে চাই তুমি এখন সেটা শুনবে আমার কথা, কারণ আমি ভালো নেই। আমি মরে যাব তোমাকে ছাড়া। তাতে আমার কিচ্ছু আসে যায় না, কারণ আমি আমার ছেলেকে নিয়ে ভালোই আছি, সুখে শান্তিতে আছি। আর কাউকে লাগবে না, কারণ আমার ছেলেকে যেহেতু আমি পৃথিবীতে নিয়ে এসেছি, তার মানে তাকে নিয়ে আমি সারা জীবন পার করে দিতে পারবো। আমাদের ছেলে হয়েছে আর তাকে পিতার থেকে দূরে রেখে দিয়েছো। তোমার এত অভিমান, আমার ছেলেকে তার বাবার পরিচয় ছাড়াই বড় করবে? আমি না হয় সেদিন ভুল করেছিলাম, তুমিও তো একদিন ভুল করে আমাকে ছেড়ে চলে গিয়েছিলে। আর আমি না হয় ভুল করছি, তার জন্য কি আমাকে মাফ করে দেওয়া যায় না? দেখেন, আমি এসব বিষয় নিয়ে কোনো কথা বলতে চাই না আপনার সাথে। আপনি এখন আমার শুধু গেস্ট, তাছাড়া কিছু না। আপনি কেন বুঝতে পারতেছেন না? আপনি কেন আমার সাথে এরকম করতেছেন? আমি তোমাকে না পেলে সত্যি মারা যাব। আমার ভিতরে যে কি চলছে সেটা আমি জানি। তোমাকে হারিয়ে সেই দিনের পর থেকে যে আমি কেমন আছি সেটা আমি জানি। তুমি জানো না, আমি শুধু আমার ভাইকে খুশি রাখার জন্য আজকে এখানে এসেছি। না হলে হয়তো আমাকে কেউ এই বাহিরের পরিবেশই দেখতে পারতো না, শুধু অফিস আর নিজের রুম ছাড়া। কেন, আপনি তো দিব্যি ভালোই আছেন। আপনাকে সেদিন আমি অনুরোধ করে বলেছিলাম আমি প্রেগনেন্ট ছিলাম আর আমার মা অসুস্থ ছিল, আমার বাবা পৃথিবী ছেড়ে চলে গিয়েছিল। আমি আপনাকে হাত জোর করে বলেছিলাম একবার ভেবে দেখেন, কিন্তু আপনি কি করেছিলেন? আমাকে দূর দূর করে তাড়িয়ে দিয়েছেন। একবারের জন্য আমাকে বোঝার চেষ্টা করেননি কেন মেয়েটা এত কান্না করতেছে। সেদিন আমি জাস্ট তোমার সাথে মজা করতেছিলাম যে একজন মানুষের সাথে খারাপ ব্যবহার করলে তার কী রকম ফিল হয়, আমি সেটা তোমাকে বোঝাইতে চেয়েছিলাম। কারণ আমি তোমাকে আমার নিজের থেকেও বেশি ভালোবেসেছিলাম। তুমি ভালো করে জানো আমি শুধু তোমাকে একটু অনুভব করাতে চেয়েছিলাম যে একটা মনের মানুষ নিজের প্রিয় মানুষকে দুঃখ কষ্ট দিলে কেমন লাগে, সেটা যেন তোমার মাঝে আসে। সেটা অনুভব করার জন্য আমি সেদিন তোমার সাথে খারাপ ব্যবহার করেছিলাম, তার থেকে বেশি কিছু না, বিশ্বাস করো। আপনি সফল হয়েছেন। আমি বুঝতে পেরেছি যে প্রিয় মানুষকে ছাড়া বা তার থেকে খারাপ ব্যবহার পাওয়া কি একটা কষ্টদায়ক। আপনি আপনার দিক দিয়ে সফল হয়েছেন, আমি আমার দিক দিয়ে সফল হয়েছি। তাহলে আমাদের মাঝে আর সম্পর্ক থাকা উচিত না আমি মনে করি। তাই প্লিজ আপনি এসব কথা বাদ দেন। আপনি প্লিজ খাবার টেবিলে চলে আসেন, আপনার হাত ধরে বলতেছি। তাহলে আমি তোমার হাতের রান্না করা খাবার খাবো না, বাইরে যাব, বাইরে খাবার খাবো। আর তুমি যেহেতু আমাকে বুঝতেই পারো না, তাহলে এত বুঝিয়ে লাভ নেই। তুমি তো এখন আগের মতো ছোট বাচ্চা না, এখন একটু হলেও বুঝতে শিখেছো। একটু বোঝার চেষ্টা করো আমাকে। আচ্ছা, আপনার সাথে কোনো কথা বলতে চাচ্ছি না আমি এখন। এখানে তালা লাগিয়ে দিচ্ছি আর আপনি আপনার ভাইকে আমি খাবার দিচ্ছি। দেখি আপনি কিভাবে বাইরে গিয়ে খাবার খেয়ে আসেন, আমি সেটাই দেখব। তারপর আমি তাকিয়ে দেখি আমার হাতের পাশে ওই তালাটা। আমি তারপর সোজা সেটা নিয়ে আমি দরজায় লাগিয়ে দিলাম, যাতে করে আশিক বাইরে যেতে না পারে, কারণ এখন বাইরে গেলে ঝামেলা হবে। এটা আমি ভালো করে জানি। এখানকার ছেলেগুলো একদম ভালো না, নেশাখোর সবগুলো। আর এখন আমি তাকে বাইরে যেতে দিতে পারি না, আমারটা মান সম্মানের ব্যাপার আছে। আর আশিকের কত জেদ হয়েছে সেটাও আমি দেখব। আমার খাবার খাবে না আমার বাসায় থেকে, তাই না? দেখিয়ে দেব আমি কি জিনিস। আমাকে কষ্ট দিয়েছিলে মনে নেই? তারপর আশিক বারবার আস্তে আস্তে বলতে লাগলো তালাটা খুলে দিতে, কারণ এখানে তো জোরে কথা বলতে পারে না। পাশে তার ভাই আছে আর আমার বোন আছে, সে হয়তো ভালো করেই জানে, তাই কিছু বলতে পারলো না। চুপচাপ মাথা নিচু করে আমার সামনে দাঁড়িয়ে রইল। আমি যেদিকে যেতে ধরেই তার সামনে গিয়ে দাঁড়িয়ে পড়ে আর ইশারা করে তালা খুলে দিতে বলে। কিন্তু আমি তো এখন খুলে দেব না, এখন তার ভাইয়ার কাছে যেতে হবে। তাকে তো না খাইয়ে রাখা যাবে না। খাবারগুলো তো আমিও রান্না করেছি তাদেরকে খাওয়ানোর জন্য, কত আশা করে। তারপর আমি আশিককে আর কোনো পাত্তা না দিয়ে সরাসরি তাদের জন্য যে রুমটা আমি ঠিক করেছিলাম সেই রুমে চলে আসলাম। গিয়ে দেখি তার ভাইয়া বিস্কিট খাচ্ছে। দেখে তো অবাক হয়ে গেলাম, কি একটা অবস্থা। আজকে আমাদের ঝগড়ার জন্য তাদের কষ্ট হচ্ছে। আজকে হয়তো এরকম নাও করতে পারতাম, আমি তাদেরকে সুন্দর করে খাওয়া দাওয়া করাতে পারতাম। আগে আমি আমার সব দোষ, আমার ভুলের কারণে এসব হয়েছে। আজকে আমি কেন যে ওইরকম করতে গেলাম তার সাথে বুঝতে পারতেছি না। আরে ভাইয়া, তুমি বিস্কিট খাচ্ছ কিসের জন্য? আসো বাইরে, তোমার জন্য তো আমি খাবার রান্না করতেছিলাম। আর আমি একান্তভাবে সরি, তোমাদেরকে আমি ভালোভাবে রাখতে পারলাম না, তোমাদের সাথে প্রথম দেখাতেই ঝগড়া করে ফেললাম। আমি মেয়েটা অনেক খারাপ, বুঝছো ভাইয়া? সমস্যা নেই, কি যে বলেন না এসব কথা। আর আমি বিস্কিট এমনিতেই খাচ্ছিলাম, আমরা তো
ওইখান থেকে খেয়ে এসেছি। আমার একটা বদ অভ্যাস ঘুমানোর আগে বিস্কিট খাওয়া, তাই খাচ্ছি। এসব বললে চলবে না, তোমাকে এখন খাইতে হবে। আমার হাতের রান্না তুমি না খেয়ে ঘুমাতে পারো না। আমি অনেক কষ্ট করে রান্না করেছি তোমাদের জন্য, আর তোমরা না খেলে তো আমি আজকে অশান্তি হয়ে যাব। সমস্যা নেই, আমরা তো এখানে থাকবো, তাই না? তাহলে তো আপনার হাতের রান্না খেতেই হবে। সকালে খেয়ে নেবো, এখন খেতে ইচ্ছা করতেছে না, ঘুম পাচ্ছে আমার, ঘুমাবো এখন আমি। দেখো, এখন যদি তুমি বেশি কথা বলো তাহলে কিন্তু আমার রাগ উঠে যাবে, আর তখন তোমাকে কি বলবো না বলবো জানি না। তাই চুপচাপ চলে আসো আমার সাথে। আমি বুঝতেছি না এরকম করতেছেন কেন আমার সাথে। আমি তো ঠিক আছি, আমার তো কোনো কিছু সমস্যা নেই। আমি বললাম তো আমার খাওয়া দাওয়া লাগবে না, এখন আমার পেট ভর্তি আছে। আর আমার একটা বদ অভ্যাস। আর একটা যদি আমার উপর কথা বলেছো তাহলে কিন্তু আমার থেকে খারাপ কেউ হবে না। আর তখন তোমার কি অবস্থা করব তুমি নিজেও জানবে না যে আমি মানুষটা কতটা খারাপ। আচ্ছা চলেন। আর ভাইয়া কোথায় গেল? ভাইয়া তো বাইরে চলে গিয়েছে মনে হয়। আপনি কি তাকে দেখেছেন নাকি ভাইয়া বাইরে চলে গিয়েছে? আমাকে তো বললো বাইরে যাবে। বাইরে যেতে দেইনি, কারণ বাইরের ছেলেগুলো অনেক খারাপ। এত রাতে বাইরে গেলে কখন কি হয়ে যায়, আমি তো দরজায় তালা লাগিয়ে দিয়ে ঘুমাই, রাতে তালা লাগিয়ে দিয়েছি, তাই যেতে পারিনি। ভালো হয়েছে তাহলে। আচ্ছা আমি বাইরে দেখি, আর আপনি একটু দেখেন ভাইয়া কোথায়। তাহলে ভাইয়াকে নিয়ে খাওয়া দাওয়া করি, একা খাওয়া যাবে না, কারণ তাহলে একটা স্বার্থপরতা চলে আসে নিজের মাঝে। বুঝতে পারছি নিজের ভাইকে অনেক ভালোবাসো, তাই না? ভাইয়ের প্রতি টান আছে, এত ভালোবেসে লাভ কি? ভালোবেসে লাভ কি, তাই না? ভাইয়া আমাকে যে কত কি সেটা আপনি বুঝবেন না। ভাইয়া না থাকলে হয়তো আজকে আমি এখানে থাকতাম না, কারণ আমার বাবা মা দুজনে হারিয়ে ফেলেছি। কি বলছো এসব? মাথা ঠিক আছে? কি আজব কথা বলতেছো এসব? কবে হয়ে গেল আমি তো জানতেই পারলাম না। বাদ দেন এসব কথা। এখন যেহেতু আপনি রান্না করেছেন কষ্ট করে, চলেন। না খাইলে তো আপনার আবার মন খারাপ হয়ে যাবে। এখন তাড়াতাড়ি খাবার টেবিলে চলেন। এসব কথা আপনাকে বলে লাভ কি? আমি কি বলবো না বলবো ভেবে পাচ্ছি না। মাথায় মনে হচ্ছে আকাশ ভেঙে পড়লো। এই কথা শোনার পর আমি আর কিছুই জানতে পারলাম না। জানবো কেমনে? তার তো খোঁজ খবরই রাখি না আমি। আর তার থেকে তো আমি নিজেকে লুকিয়ে রেখেছি। তাকে দেখে বোঝা যায় সে আমাকে অনেক খোঁজাখুঁজি করেছে, কিন্তু আমি নিজেকে লুকিয়ে রেখেছি। যাই হোক, যেটা হবার তা তো হয়েই গিয়েছে। এটা নিয়ে মন খারাপ করে কি করব? এখন আর মন খারাপ করলেও তারা ফিরে আসবে না, কিন্তু খুব আফসোস হচ্ছে। হয়তো এখন সব প্রেশার বা সব টেনশন আশিকের উপর দিয়ে যাচ্ছে। তারপর মাহিন নামে ছেলেটাকে সঙ্গে করে নিয়ে বাইরে আসলাম। বাইরে এসে দেখি যে আশিক এক সাইডে দাঁড়িয়ে আছে। আমি গিয়ে তাকে ডাক দিয়ে নিয়ে আসলাম। এসে দুজনকে টেবিলে বসিয়ে দিলাম চেয়ারের উপর। তারপর আমি খাবার পরিবেশন করতে লাগলাম, আর আশিক খাবার খেতে চাচ্ছে না। আর দেখলাম যে মাহিন অনেক উৎসুক খাবার খেতে, তাই আমি মাহিনকে আগে খাবারগুলো দিলাম। আশিককে তো আমি দেখে নেব, এত দেমাগ দেখিয়ে লাভ নেই আমাকে, বুঝছো মিস্টার? তারপর আমি মাহিনের প্লেটে খাবার তুলে দিলাম। ভাবি রান্না তো অনেক সুন্দর হয়েছে, এত সুন্দর রান্না করতে পারেন আপনি। আর আপনি সেলফিশের মতো আমাদের থেকে দূরে সরে আছেন। আমি কি বলবো না বলবো ভেবে পাচ্ছি না ছেলেটার মুখ থেকে ভাবি ডাক শুনে। এটা কি হলো? আর আশিকের দিকে তাকিয়ে দেখলাম আশিক অবাক দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে আছে, যেটা আশা করেনি যে মাহিন আমাকে ভাবি বলেই ডাকবে। কিন্তু আমিও তো হতবাক, এটা কিভাবে? আমি তো তাকে চিনি না, আর সে তো আমাকে ভালো করেই চেনে না, কারণ তাদের সাথে আমার কখনো দেখা হয়নি। একমাত্র আশিককে আমি চিনতাম তাদের পরিবারের মধ্যে, তাছাড়া কাউকে চিনতাম না। কি করব না করব, আশিকের দিকে তাকিয়ে দেখি আশিক মুচকি হাসি দিল আমার দিকে তাকিয়ে। কি হলো ভাবি, আপনি এভাবে বিষম খেয়ে গেলেন কেন? আমি কি ভুল কিছু বলছি? আপনার রান্না তো অসাধারণ, আপনি এরকম চুপসে গেলেন কেন? বুঝতে পারলাম না। আমাকে কি খাবার দেবেন না? না। এই ছেলে কে তোমার ভাবি? আর কাকে তুমি ভাবি বলতেছো? তোমার সাহস কত বড়? আমাকে তুমি চেনো, আর আমি ভাবি হলাম কি করে তোমার? আমি কি জানি, ভাইয়াকে জিজ্ঞেস করলেই হয়তো জানা যাবে কিভাবে হয়েছেন আপনি আমার ভাবি। কারণ আমি তো তখন ছোট ছিলাম, কিছু বুঝি নাই, আর ভাইয়া আমাকে কিছু বলে নাই। বেশি কথা বলবে না, ভালো হবে না বলে দিচ্ছি। এখন খাবার খেতে বসেছো, খাবার খাও, তারপর চুপচাপ খেয়ে ঘুমিয়ে পড়ো, বেশি বকবক করবে না। ছোট বলে কেউ পাত্তা দেয় না, আজকে সবাই শুধু ধমক দিয়ে চুপ করিয়ে দেয়। কারোর সাথে কথা বলতে পারি না, একটু মজাও করতে পারি না। হায় রে কপাল, এই কপাল নিয়ে বেঁচে থাকার থেকে এই কপাল নিয়ে কচু ঘাসের সাথে ফাঁসি দিয়ে কিছুক্ষণ ঘুম পাড়া অনেক ভালো। অনেক হয়েছে, এখন খাবার টেবিলে বসে আছো, খাবার খাও। কথা বলবে কম, আর তোমার ভাইকে আমি দেখে নিচ্ছি। উল্টাপাল্টা বোঝানো হচ্ছে নিজের ছোট ভাইকে, তাই না? তারপর মাহিন চুপচাপ খাবার খেয়ে টেবিল থেকে উঠে চলে গেল, আর আশিক এখনো খাবার মুখেই নিচ্ছে না। মেজাজ গরম হয়ে যাচ্ছে। এরকম ভাব দেখানোর কি আছে আমার সাথে? বেশি রকম মেজাজ গরম করালে কিন্তু একদম খাবার খাওয়া বন্ধ করে দেব। একটা খাবার দেব না, আর বাইরে যেতে দেব না। দেখবো তখন যে আমার উপর এত রাগ অভিমান করে কি হয় তোমার। যেখানে আমাকে রাগ দেখানোর কথা সেখানে আমাকে রাগ দেখানো হচ্ছে, তাই না?
বেশি রকম যদি তেরামি করো তাহলে তোমার কপালে দুঃখ আছে। আমি কোনো কথা না বলে চুপচাপ আশিকের দিকে তাকিয়ে আছি। দেখি সে কি করে না করে। আশিক আমার দিকে তাকিয়ে আবার খাবারগুলোর দিকে তাকাচ্ছে। কি করবে না করবে হয়তো ভাবতেছে, কিন্তু এদিকে আমার মেজাজ পুরো গরম হয়ে যাচ্ছে। খাবার সামনে নিয়ে এরকম ভাবে বসে থাকার কি আছে? খাবার সামনে রেখে রাগ দেখিয়ে কোনো লাভ নেই। খাবারের উপর রাগ দেখানো হচ্ছে। অনেকক্ষণ অপেক্ষা করেছি, আর অপেক্ষা করা যাবে না, কারণ আমার ধৈর্য আর কুলাচ্ছে না, আর ধৈর্য ধরতে পারতেছি না আমি তার এরকম কাণ্ড আর এরকম ব্যবহার দেখে। কি হলো, এভাবে খাবার নিয়ে না খেয়ে বসে আছো কিসের জন্য? খাবারের সাথে এত অভিমান কিসের তোমার? মাথা গরম করাবে না কিন্তু আমার, ভালো হবে না বলে দিচ্ছি। এখনই খাবার খাবে, আর যদি না খেয়ে এরকম ভাবে বসে থাকো তখন কিন্তু তোমার অবস্থা আমি কি করব নিজেই ভেবে পাচ্ছি না। মাথা গরম হয়ে যাচ্ছে। আমার এখন খেতে ইচ্ছে করতেছে না, তাই তুমি আমাকে জোর করতে পারো না। প্লিজ আমাকে যেতে দাও এখান থেকে, আর সুন্দরভাবে দরজার তালাটা খুলে দাও। আমি একটু বাইরে যাব। আমি এখানে কোনো সিন ক্রিয়েট করতে চাচ্ছি না, কারণ ছোটরা আছে, তাই আমি তোমার সাথে এখন কোনো খারাপ কিছু করতে চাচ্ছি না। আমার মাথা গরম করবে না বলে দিচ্ছি। সেদিন না হয় আমি অসহায় ছিলাম, কিন্তু আমি আজকে কোনো অসহায় না, তাই আমার যেটা ইচ্ছা সেটাই করতে পারবো। কথাটা মাথায় রেখো। কেন তুমি বোঝার চেষ্টা করতেছো না? এখন আমাকে বাইরে যেতে হবে। কেন তুমি দরজায় তালা লাগিয়ে দিয়েছো সেটা আমাকে বলো। আর আমাকে এখন বাইরে যেতে হবে। তোমার সাথে আমার কোনো সম্পর্ক নেই। আমি সম্পর্ক করতে চাচ্ছি না, কারণ তুমি আগের থেকে পরিবর্তন হয়ে গিয়েছো। আমি আমার আগের প্রিয়াঙ্কাকে ভালোবাসি, এই পরিবর্তনশীল প্রিয়াঙ্কাকে না। সেটা একান্তই আপনার ব্যাপার। আপনি কি করবেন না করবেন সেটা আপনি দেখবেন, আমি না। আর আমার জীবনে আমি একাই অনেক ভালো আছি। আমার ছেলেকে নিয়ে আর কাউকে লাগবে না। আমি অনেক আগে থেকেই ডিসিশন নিয়ে নিয়েছি, আমার জীবনে আমি কাউকে জড়াবো না। সো আপনার এই দিমাগ আমাকে দেখাবেন না, অন্য কোথাও গিয়ে দেখান, বুঝছেন? আমার কিন্তু এভাবে তর্ক করার ইচ্ছে করতেছে না, আর আপনি এভাবে আমার সাথে ঝগড়া করতে পারেন না, বুঝছেন? আমি এখন বাইরে যাব। আপনি এখন দরজা খুলে দেন, না হলে কিন্তু আমি দরজা ভেঙে ফেলতে বাধ্য হব। আপনার সাহস থাকলে আপনি দরজায় একটু আঘাত করে দেখেন, তারপর দেখেন আপনার কি অবস্থা করি। এখন কিন্তু আপনি আমার বাসায় আছেন আর আমার মেহমান, কথাটা মাথায় রাখবেন। প্লিজ আপনি বোঝার চেষ্টা করেন। এখন আমাকে বাইরে যেতে হবে। আপনি আমার সাথে এরকম করতে পারেন না। এখন আপনি আমাকে বাইরে যেতে দিবেন? প্লিজ প্লিজ প্লিজ। আমি একটা কথা বলবো না। এখন আপনি খাবার খাবেন নাকি আমি অন্য কোনো ব্যবস্থা গ্রহণ করব, কোনটা? আপনি যদি এখন খাবার না খান তাহলে কিন্তু আমি অন্য কোনো একটা ব্যবস্থা গ্রহণ করতে বাধ্য হব। তখন আপনি কি খাবার খেতে বাধ্য হবেন? দেখেন আপনি কিন্তু বেশি বেশি করতেছেন, আর আমার সহ্য হচ্ছে না। সহ্য সীমার বাইরে চলে যাচ্ছেন, আর আপনার কথাবার্তা ঠিক করবেন। বোঝে না একটা গেস্টের সাথে কিভাবে ব্যবহার করতে হয়? আপনার কি জানা নেই? আচ্ছা তাই নাকি? এখন আমাকে ফর্মালিটি শেখানো হচ্ছে কিভাবে একটা গেস্টের সাথে ব্যবহার দেখাতে হয়? আমি কি ছোট বাচ্চা? একটা বাচ্চার মা হয়ে গিয়েছে অলরেডি, আর আপনি আমাকে এখন এইসব শেখাবেন, তাই না? এখন যেটা বলতেছি সেটা করো, আর না হলে কিন্তু। বলছি তো আমি খাবার খাবো না, আর আপনি আমাকে জোর করতেছেন কিসের জন্য? আমি বলছি না আমি খাবার খাবো না, তার মানে আমি খাবার খাবো না। কেন এই সোজা কথাটা বুঝতে পারতেছেন না? তারপর আমি আর আশিকের সাথে কোনো কথা বললাম না, সোজা খাবার হাতে তুলে নিলাম। তারপর নিজের হাত দিয়ে খাবারগুলো তুলে আশিকের মুখের ভেতর ঢুকিয়ে দিলাম। আশিক জোরে জোরে কথা বলতেছিল আমার সাথে, একটু হা করেছিল, আর আমি এই সুযোগে তার মুখের ভেতর খাবারগুলো ঢুকিয়ে দিলাম। আশিক কোনো কথা বলতে পারতেছিল না, কিছু করতেও পারতেছে না, খাবারগুলো যাতে করে মুখ থেকে বের করে দিতে পারে তার জন্য আমি হাত দিয়ে আশিকের মুখ চেপে ধরে রেখেছি। বাধ্য হয়ে তাকে এখন খাবারগুলো খেতে হচ্ছে। শেষ পর্যন্ত আর কোনো উপায় খুঁজে না পেয়ে এই উপায় খুঁজে বের করলাম, কারণ আমার অনেক ক্লান্ত লাগতেছে, ঘুমাতে হবে আমাকে। সারাদিন কাজ করেছি, এইভাবে তার সাথে তর্ক করে রাত পার করা বোকামি ছাড়া আর কিছুই হবে না। কালকে সকালে উঠে আবার আমাকে কাজ করতে হবে। এখন যদি আমি ঘুমাতে না পারি তাহলে কালকের কাজ আমি ঠিক মতো করতে পারবো না, আর আমি একদিন কাজ না করলে অনেক লস হয়ে যাবে আমার। আমাকে প্রতিদিনের রুটিন মেনটেন করতে হয়, না হলে জীবনে আমি কিছুই করতে পারবো না। আশিক খাওয়া শেষ করে যখন আশিক আমাকে আরো কিছু বলতে যাবে, তখন আবার খাবার তার মুখে প্রবেশ করিয়ে দিলাম, যাতে করে কিছু বলতে না পারে আমাকে। সেই সুযোগটা তাকে দিলাম না। আশিকের মুখে হাত দিয়ে একটু হালকা ভাবে চেপে ধরে রেখে আছি। সে হাত দিয়ে আমার হাত স্পর্শ পর্যন্ত করতে পারছে না, কারণ তার একটা লাজুক অভ্যাস আছে, সেটা হচ্ছে আশিক সহজে আমাকে স্পর্শ করে না যতক্ষণ না আমি তাকে অনুমতি দেই। আর সে আমাকে একবার স্পর্শ করার চেষ্টা করেছিল,
আমি সেদিন তাকে ইচ্ছা মতো ঘেটেছিলাম। তারপর থেকে সে আর আমার অনুমতি ছাড়া আমাকে স্পর্শ করে না। এটা আমার দিক দিয়ে একটা গুড লাক। আশিক বেচারা কি একটা অবস্থায়, কোনো কিছু বলতে পারছে না, বাধ্য হয়ে তাকে খাবার খেতে হচ্ছে। তারপর খাবারগুলো খাওয়ানো শেষ করে দিলাম। খাবারগুলো খাওয়া শেষ করে দিয়ে প্লেটটা টেবিলের উপর রেখে দিয়ে আমি হাত ভালোভাবে পরিষ্কার করে নিলাম। তারপর আশিককে এক গ্লাস পানি এগিয়ে দিলাম। সে পানি খেয়ে নিল আর আমি আমার রুমের দিকে যেতে লাগলাম। হঠাৎ করে দেখলাম যে আশিক এসে আমার সামনে দাঁড়িয়ে পড়লো। এইভাবে আমার সামনে এসে দাঁড়িয়ে পড়ার কি আছে? খাবার তো খাওয়া শেষ। খাবার তো খাওয়া শেষ করে দিয়েছি, তাই না? তাহলে এখন আবার কি চায় আমার কাছে সে? কোনো কথা না বলে পাশ কেটে চলে যাচ্ছিলাম। তখন আশিক আমাকে অবাক করে দিয়ে আমার হাত শক্ত করে ধরে ফেললো সে। এখন আবার কি হলো? আমার সাথে আবার ন্যাকামি করার কিছু আছে নাকি? কিছু থাকলে বলো, আমি এখানে বসে পড়ি, ন্যাকামি করতে থাকো। আমার এখন এসব ভালো লাগতেছে না, আমাকে ছেড়ে দাও। আমি এখন ঘুমাবো, অনেক ক্লান্ত, আর আমাকে সারাদিন কাজ করতে হয়। আশিক আমার কথার কোনো জবাব না দিয়ে তার দুটো ঠোঁট আমার ঠোঁটে বসিয়ে দিল। তারপর সে তার ঠোঁট আমার ঠোঁটে এমন ভাবে চেপে ধরলো, আমি এত শক্তি দেখাচ্ছি তার ঠোঁট আমার ঠোঁট থেকে সরাতে পারছি না, আর তার শক্তির সাথে আমি পেরে উঠতে পারি না। তাই অসহায়ের মতো তার নির্যাতন অত্যাচার সহ্য করলাম। তাছাড়া কোনো উপায় খুঁজে পেলাম না। আমি অনেক শক্তি দিয়ে দেখিয়েছি, পারলাম না তাকে ছাড়াতে আমার কাছ থেকে। বাধ্য হয়ে তার কাছে নিজেকে নত স্বীকার করে নিলাম। কিছুক্ষণ পর, বলতে কতক্ষণ ছিল মনে নেই, তারপর আমাকে যখন আশিক ছেড়ে দিল তখন ঠাস করে আশিকের গালে একটা থাপ্পড় মেরে দিলাম। আপনার সাহস হয় কি করে? আপনি আমাকে কিস করতে পারলেন কিভাবে? আপনার সাহস কত বড়? আপনি আমাকে কিস করলেন কিসের জন্য? আরে ধীরে কথা বলো, এত অস্থির হচ্ছে কিসের জন্য? তুমি আমাকে এত আদর করে খাইয়ে দিলে আর আমি তার প্রতিদান দিব না, এটা কি করে হয়? তাই আমি আমার প্রতিদান দিয়ে দিলাম যাতে করে তুমি অসন্তুষ্ট না হও। তোকে আমি খুন করে ফেলবো। তোর সাহস কি করে হয়? তুই আমাকে স্পর্শ করেছিস, তোকে আমি যে কি করব এখন, তোকে আমি শেষ করে ফেলবো। তুই আমার চোখের সামনে থেকে সরে যা, না হলে কিন্তু কিছু একটা করে ফেলবো। আর আমি যদি বলি আমি এখান থেকে কোথাও যাব না, তাহলে কি হবে? তাহলে কি তুমি আমাকে মেরে ফেলবে? আচ্ছা, তাহলে আমি এখানে দাঁড়িয়ে আছি, তোমার যা ইচ্ছা তাই করো। তাহলে আমাকে আর এত টেনশন করতে হবে না তোমাকে নিয়ে। তোমার জন্য আমার এত যন্ত্রণা হবে না মাথায়। তোমাকে খুঁজে না পেয়ে যে একটা যন্ত্রণা হয় আমার বুকে, সেটা আর কখনোই হবে না। তোমাকে যে খুঁজে পেতে হবে এরকম একটা আকাঙ্ক্ষা আমার মনের ভিতরে কখনোই হবে না। তুমি যে আমার কতটা জুড়ে আছো সেটা আমি জানি, আর আমার মহান আল্লাহ তাআলা জানে। তুমি হয়তো বুঝলে না আমার ভালোবাসা, কিন্তু একদিন ঠিকই আমাকে খুঁজবে। একদিন ঠিকই আমার জন্য কান্না করবে। যেদিন আমি এই পৃথিবী ছেড়ে চলে যাব সেই দিন। তখন কান্না করলেও লাভ নেই, কারণ তখন আর ফিরে আসবো না, চলে যাব এই পৃথিবীর মায়া ছেড়ে। অনেক হয়েছে, এখন কোনো কথা শুনতে চাই না। আমি ক্লান্ত, আমাকে এখন ঘুমাতে হবে, আর কালকে আমাকে সকালে উঠে কাজে লেগে পড়তে হবে। আপনার মতো আমার জীবন না, আমাকে কাজ করে খেতে হয়, তারপর নিজের জীবিকা নির্বাহ করতে হয়। আমার একটা ছেলে আছে, তার ভবিষ্যৎ ভাবতে হয় আমাকে। আমার একটা ছোট বোন আছে, তার ভবিষ্যৎ ভাবতে হয় আমাকে। আর আমি আপনার মতো এত বড় লোক না যে নিশ্চিন্তে সবকিছু পার করে দিতে পারবো। তোমাকে কে বলেছে এত কাজ করতে হবে? বলেছি, কিন্তু আমি হয়তো তখন বুঝতাম না, এখন বুঝতে শিখেছি। এখন তো আমি তোমাকে চাচ্ছি, তুমি কেন আমাকে পাত্তা দিচ্ছ না? জানি তুমি অন্য কাউকে ভালোবাসো। যদি এরকমটা কিছু হয়ে থাকে তাহলে বলে দাও, আর আমি এই জায়গা থেকে কোথাও যাব না। এখানেই আমার একটা ব্যবস্থা হয়ে যাবে এই পৃথিবী ছেড়ে চলে যাওয়ার। আমি আর তার এরকম ইমোশনাল কথাবার্তা শুনতে পারলাম না, তাই তাকে পাত্তা না দিয়ে তাড়াতাড়ি রুমের দরজা বন্ধ করে দিলাম। ভেতর থেকে বললাম তাড়াতাড়ি ঘুমিয়ে পড়তে, সকালে যেন উঠতে পারে, আর সকালবেলাটা যেন মিস না করে, কারণ এখানে সকালটা অনেক সুন্দরভাবে হয়। নদী অঞ্চল তো, তার জন্য। আর এখানে সবচেয়ে বাংলাদেশের বৃহত্তর নদী আছে। সকালবেলা যদি তার কিনারায় বসা যায় তাহলে মনটা এত ভালো হয়ে যায় বলার বাইরে, যেটা শুধু উপলব্ধি করা যায়, প্রকাশ করা যায় না। কথাটা বলে আমি ঘুমিয়ে পড়লাম, কারণ এখন আমার ঘুম পাচ্ছে, আর সকালে আমাকে উঠে কাজে লেগে পড়তে হবে। আর যদি আমি কাজ না করি তাহলে কালকে আমি গেস্টদের খাওয়াতে পারবো না, সাথে আমি খেতে পারবো না, কারণ আমার যে জমানো টাকাগুলো ছিল সেটা আমার ছেলের পেছনে শেষ হয়ে গিয়েছে। এখন ধীরে ধীরে আবার নিজের অন্য একটা রুটিন অনুযায়ী তৈরি করতে হবে। আগে তো অন্য রুটিন ছিল, এখন রুটিন চেঞ্জ করতে হবে। আসলে জীবনটা যে কত কঠিন সেটা যদি কেউ উপলব্ধি করতে চায় তাহলে বাবা মায়ের আঁচলের নিচ থেকে বেরিয়ে একাকিত্বভাবে জীবনযাপন করতে গেলেই বুঝতে পারবে বাস্তবতা কত কঠিন। এভাবে যদি আমি তার প্রতি ইমোশনাল হয়ে যাই তাহলে চলবে না। সে আমাকে পাত্তা দিচ্ছে না, তার মানে কি আমি তার বিশ্বাস নষ্ট করে দিয়েছি? সে আর কখনোই আমাকে বিশ্বাস করতে পারবে না, কারণ একটা মানুষ অন্য মানুষের যখন বিশ্বাস নষ্ট করে দেয় তখন ওই মানুষটা আমাকে কিভাবে বিশ্বাস করতে পারে? আমি যেহেতু ভুল করেছি, সব সমস্যার সমাধান আমাকেই করতে হবে, সেটা যে করেই হোক।
মৃত্যুবরণ করলে তো আর সব সমস্যার সমাধান হয়ে যাবে না, তাই না? তাই এরকম বোকামি কাজ আমি কখনোই করব না। ভালোবেসেছি, ভালোবাসি, আর সারা জীবন তোমাকে ভালোবেসে যাব। তাতে কি আছে, জীবনে দেখব সে অন্য কাউকে যদি ভালোবেসে থাকে আবারও নতুন করে, তাহলে আমি তাকে ছেড়ে দেব। কারণ কেউ যদি চলে যেতে চায় তাকে ছেড়ে দেওয়া উচিত, কিন্তু আমি চাই আমার ছেলেটাকে আমার সঙ্গে করে নিয়ে যেতে, সেটা যে কোনো প্রকারে হোক। কিন্তু মনে হচ্ছে না আমি পারবো আইনগত ব্যবস্থা গ্রহণ করতে। পারবো না, কারণ আমাদের বিয়ে তো হয়নি, ইল্লিগ্যাল ভাবেই সন্তান জন্মগ্রহণ করছে। এখন আমি কি করব না করব ভেবে পাচ্ছি না। আমার পাগল অবস্থা, আমি কি করতেছি এসব? আর আমি কেন তখন এরকম পরীক্ষা করতে গেলাম তাকে? না হলে আজকে আমাদের কত সুখের একটা সংসার থাকতো। কোনো কিছু আর ভাবতে পারতেছি না। চুপচাপ রুমের ভেতর চলে আসলাম। রুমের ভেতর এসে বিছানায় গা এলিয়ে দিতেই দেখলাম যে ভোরের আজান দিল। তার মানে রাত শেষ, এখন তো সকাল হয়ে গেল। এখন যদি ঘুমাই তাহলে তো সকালে ভাইকে কোনোভাবেই সময় দিতে পারবো না। ঘুম ভাঙতে ভাঙতে সকাল 11টা-12টা বেজে যাবে। তখন সে আমার উপর মন খারাপ করবে। তাহলে তো সে সকালে আমাকে ঘুম থেকে তোলার জন্য চেষ্টা করবে, আর তখন আমি তাকে উল্টাপাল্টা কিছু বলে দিলে সমস্যা। তার থেকে আজকে না ঘুমানোই ভালো হবে। তাই আর ঘুমালাম না, বিছানায় বসে পড়লাম আর বাথরুম থেকে হাত মুখ ভালোভাবে পরিষ্কার করে আসলাম। আরে ভাইয়া, তুমি এত সকালে উঠে গিয়েছো, আমার তো বিশ্বাসই হচ্ছে না। আর তুমি এত সকালে ঘুম থেকে উঠতে পারবে? হয়েছে, চা ভাবাজি করতে হবে না। তাতে মনে হয় আমি সকালে ঘুম থেকে উঠি না, তাই না? তোর ঘুম থেকে ওঠার আগে আমি ঘুম থেকে উঠে অফিসে যাই, সেই কথা কি মনে নাই তোর? আচ্ছা হয়েছে, তাহলে আমি এখন ফ্রেশ হয়ে আসি, তারপর বেরিয়ে পড়বো। সকাল তো হয়ে এসেছে, সবাই হয়তো একটু পর বেরিয়ে পড়বে। আমাকে একটু আগে ফোন করেছিল, আমি ঘুমাচ্ছিলাম আর ফোনটা সাইলেন্ট ছিল, তাই শুনতে পারিনি। আমি তো ফ্রেশ হয়ে গিয়েছি, তাহলে তুই তাড়াতাড়ি ফ্রেশ হয়ে নে। আমরা একটু বাইরে যাব, সকালবেলা উপভোগ করতে হবে, তাই না? আর রুমের ভিতরে বসে থাকলে তো আর হবে না, তাড়াতাড়ি ফ্রেশ হয়ে আয়। তুমি অল্প কিছুক্ষণ সময় অপেক্ষা করো, আমি তাড়াতাড়ি ফ্রেশ হয়ে বেরিয়ে আসতেছি। আর আমরা বেরিয়ে পড়বো, এখন সকালটা উপভোগ করব। কি সুন্দর লাগতেছে জানো, জানালা দিয়ে শুধু বাইরে দেখো, কি যে ভালো লাগা কাজ করতেছে আমার মনের ভিতর, তোমাকে বলেও বোঝাতে পারবো না ভাইয়া। তাহলে তুই ফ্রেশ হয়ে আয়। আর আমি দেখে নিয়েছি সকালটা অনেক সুন্দর, একটা মুহূর্ত মিস করতে চাই না আমি। এই মুহূর্তটা মিস করলে ঘুরতে এসে লাভ কি? তাই তুই তাড়াতাড়ি ফ্রেশ হয়ে আয়, সবাই একসাথে বেরিয়ে পড়বো, অনেক মজা হবে আজকে। তারপর মাহিন ফ্রেশ হওয়ার জন্য বাথরুমে চলে গেল, আর আমি এদিকে বসে বসে ভাবতে লাগলাম, সারা রাত না ঘুমিয়ে পার করলাম, কতক্ষণ যে সুস্থ থাকবো বুঝতে পারতেছি না। না ঘুমাইলে আমার কোনো কিছু ভালো লাগে না, আর এখন কি করব না করব, আমার তো প্রচুর ঘুম পাচ্ছে। বাইরে গেলে কখন যে ঘুমিয়ে পড়ি ভেবে পাচ্ছি না। আজকের দিনটা কোনো মতে কষ্ট করে পার করে দিতে হবে। সন্ধ্যার আগে এসে ঘুমিয়ে পড়তে হবে, যে কোনো বাহানা বা অজুহাত দিতে হবে তাদেরকে, তারপর আমি তাদেরকে রেখে চলে আসব। তারপর আমি রেডি হতে লাগলাম, কারণ মাহিনের রেডি হতে বেশিক্ষণ সময় লাগে না। আমি একটু বোরিং টাইপের মানুষ তো, তাই আগে রেডি হয়ে নিলাম, পরে আমার সময় লাগবে অনেক, তার জন্য আমি আগেই রেডি হয়ে নিলাম। মাহিনকে দেখলাম যে তাড়াতাড়ি এসে তাড়াহুড়ো করে রেডি হতে লাগলো। আমি দেখে শুধু হাসতেছি, আমার জন্য সে কত দ্রুত কাজ করতেছে। আমি কোনো কথা বললাম না, চুপচাপ তার তামাশা দেখতে লাগলাম। তারপর আমরা দুজন বেরিয়ে পড়লাম। মনের ভিতরে মনে হলো যে প্রিয়াঙ্কাকে একবার বলে যাওয়া উচিত, না হলে সে টেনশন করতে পারে। মাহিন, তোর ওই আপুটা আছে না, তাকে একটু বলে আয় গিয়ে, তাহলে ভালো হয়। আমরা কখন ফ্রি না ফ্রি বলা যায় না, বলতে গেলে কেমন একটা টেনশন করবে, তাই না? আর একটু বলে গেলে তাহলে আমাদের নিয়ে টেনশন করবে না, আমরা যখন খুশি তখন চলে আসতে পারবো। তুমি একদম ঠিক বলেছো, আমার তো কথাটা মাথায় ছিল না, ঘোরার জন্য তো সবকিছু আমার এলোমেলো হয়ে গিয়েছে মাথার ভেতর। আচ্ছা আমি গিয়ে বলে আসতেছি, তুমি বাইরে গিয়ে আমার জন্য অপেক্ষা করো, আমি যাবো আর আসবো। আমি তোর জন্য বাইরে অপেক্ষা করতেছি, আর আমি বাইরের আবহাওয়াটা উপভোগ করি। তুই তাড়াতাড়ি চলে আসিস, আর তোর বন্ধুরা হয়তো তোর জন্য অপেক্ষা করতেছে, তারা হয়তো ঘুম থেকে উঠে গিয়েছে। আমরা এখন এখানে দাঁড়িয়ে আছি, কি বলবে? তাড়াতাড়ি আসিস। আচ্ছা তুমি তাহলে বাইরে গিয়ে আমার জন্য অপেক্ষা করো, আমি যাবো আর আসবো, বেশি সময় নেবো না। তারপর ভাইয়া বাইরে চলে গেল, আমি রুমের ভিতর চলে আসলাম। আবার এসে দেখি যে তার ছোট বোন, মানে কালকে আপুটার সাথে যে ছোট মেয়েটা ছিল, মানে আমার থেকে হয়তো 2-1 বছর ছোট হবে, বেশি ছোট হবে না, সে বাইরে চলে আসলো। আমি তাকে জিজ্ঞাসা করলাম যে প্রিয়াঙ্কা আপু কোথায়। সে আমাকে বললো তিনি নাকি কাজ করার জন্য দোকানে গিয়েছে, সামনে তাদের দোকান আছে। আমি তার কাছ থেকে ঠিকানাটা নিলাম, সে দোকান কোথায়, সে বলল বাসা থেকে বেরিয়ে সোজা সামনে দোকানটা দেখা যায়, সেটা নাকি তাদের দোকান। আমি কোনো কথা না বলে তাড়াতাড়ি বাসা থেকে বেরিয়ে পড়লাম। আর বেরিয়ে এসে দেখি ভাইয়া বাইরে রাস্তায় দাঁড়িয়ে আছে। আমি ভাইয়াকে কোনো কিছু না বলে দোকানের সামনে চলে আসলাম। দোকানের সামনে এসে দেখি অনেক ভিড় জমে আছে, সবাই শুধু আপুটাকে বলতেছে কখন চা দিবে, কখন চা দিবে। এখানে আমি যতটুকু শুনতে পেলাম, আপুর হাতের চা নাকি অনেক মজার, খাবার জন্য সকল গ্রামের মানুষ এখানে চলে আসে। আর যারা কাজ থাকে তারা বিকেলে আসে, আর যাদের কাজ থাকে না সে সকালে 1 কাপ চা খাওয়ার জন্য প্রিয়াঙ্কা আপুকে এখানে চলে আসে। আর
প্রিয়াঙ্কা আপু আমাকে দেখতে পেয়ে তার যে একটা সহকারী কাজের লোক ছিল তাকে সবার জন্য চা রেডি করতে বললো, আর আপু আমার কাছে চলে আসলো। আরে ভাইয়া, তুমি এখানে কখন এসেছো? আর এখানে এক সাইডে দাঁড়িয়ে আছো কিসের জন্য? সামনে আসো, সমস্যা নাই তো। চা খাবে? চা দেবো তোমাকে। আমরা এখন চা খাচ্ছি না, আমরা এখন বাইরে যাচ্ছি, সেটা বলার জন্য আসলাম। বাসার ভিতরে দেখলাম যে আপনি নাই। আপনার বোন আমাকে বললো আপনি দোকানে এসেছেন, তাই আমি আপনাকে বলার জন্য এখানে আসলাম। আমরা এখন একটু বাইরে ঘোরাঘুরি করব, কখন ফিরবো জানি না। তোমার ভাইয়া কোথায়? আর তোমরা সকালে নাস্তা করেছো কি? আমি তো তোমাদের জন্য নাস্তা রেডি করে দিয়ে এসেছি, আর আমার বোনটাকে বলে এসেছি তোমাদেরকে নাস্তা দিতে, আর তোমরা না করে দিয়ে বেরিয়ে এসেছো। ব্যাপার কি? সমস্যা নেই, আমরা সবাই একসাথে নাস্তা করব বলে নাস্তাটা করা হলো না আজকের জন্য আমরা মাপ চেয়ে নিচ্ছি, কারণ আমাদের একটা প্ল্যান আছে, আমরা সেজন্য তাড়াতাড়ি বেরিয়ে যাচ্ছি। সবাই একসাথে নাস্তা করব, তার জন্য কালকে থেকে আপনার এখানে নাস্তা করব, যে কয়েকদিন আছি আমরা এখানে। এটা কোনো কথা হলো? এটা কেমনে সম্ভব হয়? তুমি যদি নাস্তা না করবে সেটা আমাকে রাত্রে বলে রাখবে না? আচ্ছা তাহলে সমস্যা নেই, তোমরা ঘোরাঘুরি করে আসো, তাড়াতাড়ি ফেরার চেষ্টা করবে। সন্ধ্যার পর বেশিক্ষণ বাইরে থাকবে না, কারণ এখানকার লোকেরা বেশি সুবিধার না। আচ্ছা, আমরা খুব তাড়াতাড়ি ফিরে আসার চেষ্টা করব। আপনি যেহেতু বললেন, আমরা সেই হিসাবে ফিরে আসার চেষ্টা করব। এখন তাহলে যাচ্ছি, আপনি আপনার কাজ করেন। ভাইয়া আপনাকে বলেছিল যে আমাদের রাস্তা দেরি হবে, সেটাই বলতে এসেছিলাম। তোমার ভাই এখন কোথায়? তাকে নিয়ে আসো, আমার হাতের এক কাপ চা খেয়ে যাও, তাহলে দিনটা তোমাদের ভালো হয়ে যাবে। আমার যেটা মনে হয় আর কি, এখানকার লোকেরা যেটা বলে, তোমার ভাইয়ের যদি কোনো সমস্যা না থাকে নিয়ে আসো, এক কাপ চা খেতে বেশি সময় লাগবে না। আমি তাহলে চা বানিয়ে দিচ্ছি। আচ্ছা, তাহলে আপনি চা বানাতে লাগেন, আর আমি ভাইয়াকে নিয়ে আসার চেষ্টা করি। যদি পারি তাহলে নিয়ে আসবো, আর যদি না পারি অন্য কাউকে দিয়ে দেন, কিছু মনে করিয়েন না আবার। তুমি তোমার ভাইকে গিয়ে বলবে আমার কথা, যে প্রিয়াঙ্কা আপু আপনাকে ডাকতেছে, আর আপনাকে এখন যেতে হবে। কি জানি একটা দরকারি কথা আছে, সেটা বলবে, তাহলে দেখবে সে চলে আসবে। আমি আমার সর্বোচ্চ দিয়ে চেষ্টা করব, কারণ সকালে দেখলাম যে ভাইয়ার মুড কেমন জানি খারাপ, তার জন্য ভাইয়ার সাথে বেশি অতিরিক্ত কথা বলা যাবে না, পরে আমার সাথে রাগারাগি করবে, আর আমি চাই না এখন ভাইয়ার সাথে মন খারাপ করতে। তুমি একটু বেশি বকবক করো, তোমাকে যেটা বলতে বলেছি, করতে বলেছি, তুমি সেটা করো। সেটা করো না কিসের জন্য? তুমি যাও, গিয়ে দেখো কি বলে। যদি না আসে তাহলে আমি অন্য কাউকে চা দিয়ে দেবো, সমস্যা নেই। আচ্ছা, তাহলে এখন আমি ভাইয়াকে নিয়ে আসতেছি, আর আপনি গিয়ে সুন্দরভাবে 2টা কাপ চা বানিয়ে দেন। আমি আর ভাইয়া খেয়ে দেখি, আপনার রিভিউ দেবো আপনি কেমন চা বানাতে পারেন। আর আপনার রান্না তো অনেক সুন্দর, চাটা কেমন হয় সেটাও আজকে রিভিউ করব। রিভিউ করিও, এখন তাড়াতাড়ি তোমার ভাইকে নিয়ে আসো, তাহলে ভালো হয়। আর তুমি বকবক একটু কম করবে আমার সঙ্গে। এত বাচাল কেন তুমি? তোমার ভাইয়ের মাথা খাও মনে হয় সব সময়। আমি ভাইয়ার সামনে এত কথা বলার সাহস পাই না, আর তার সাথে সময় কাটানোর জন্য শুধু আমি 7 দিন পেয়েছি। বছরে শুধু আমাদের সময় দেয় 2 থেকে 3 দিন ভাইয়া, বাকি সময় একাই সে থাকে। কিন্তু 1 বছর আগে এরকম ছিল না, গত 1 বছর ধরে নিজেকে পাল্টে নিয়েছে ভাইয়া। আমি আর মাহিনকে কোনো কিছু বললাম না, যতই বলবো তখনই মাহিন আমার কথার ভিত্তিতে আরো উত্তর দিতে চাইবে, তাই আমি কথা কম বলে তাকে পাঠিয়ে দিলাম আশিককে নিয়ে আসার জন্য। আমি ভালো করে জানি আশিক সারা রাত্রে ঘুমায়নি। আমিও যখন রুমের ভেতর গিয়েছিলাম একটু পরেই ফজরের আজান দিয়ে দিয়েছিল, আর আমি নামাজ পড়ে দোকানে চলে গিয়েছি, আর ঘুমাতে পারিনি। আর আমার জীবনটা কেন এরকম হয়ে গেল, আর আমি কেন এরকম করতেছি বুঝতেছি না। না পারতেছি তাকে আমার মনের ভেতরে থাকা দুঃখ কষ্টগুলো বলতে, আর না পারতেছি তাকে আমার থেকে অনেক দূরে সরিয়ে দিতে। আমি টানা পোড়ার মাঝখানে পড়ে গিয়েছি। কোনো কথা না বলে চুপচাপ দোকানের ভেতরে গেলাম, তাদের জন্য 2টা স্পেশাল চা বানাতে লাগলাম। চা বানানো শেষ করে এক সাইডে রেখে দিলাম, আর আমার সাথে যে ছেলেটা কাজ করে সে চায়ের 2 কাপ দুটো কাস্টমারকে দিতে চাইলো। আমি বাধা দিয়েছি, আর দেয়নি। তারপর দেখলাম যে মাহিন আশিককে নিয়ে আসতে পেরেছে। দুজনের দোকানের সামনের বেঞ্চির উপর বসে পড়লো। আমি নিজে তাদের 2টা দিলাম। দেখলাম যে আশিক চাটা নিয়েই মুখে লাগিয়ে নিল, কারণ তার প্রচন্ড ঘুম পাচ্ছে। চাটা খেলে তার ঘুম চলে যাবে, তার জন্য। আমি কোনো কথা না বলে আমার মতো কাজ করতে লাগলাম, আর লক্ষ্য করলাম আশিক আমার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে, চোখের পলক পর্যন্ত নাড়াচ্ছে না, আমার দিকে দৃষ্টি দিয়ে আছে। দোকানের সামনে অনেক কাস্টমারের ভিড় জমাচ্ছে, তাই আমি আর আমার কাজ ছেড়ে আশিকের দিকে লক্ষ্য করতে পারলাম না। এক সময় দেখলাম যে আশিক অনেক বিরক্ত হচ্ছে আমার উপর, তাকে দেখেই বোঝা যাচ্ছে। এদিকে সকালটা বেশ সুন্দরভাবেই অবহিত হচ্ছে, আর এদিকে আমার দোকানের সামনে যে কাস্টমার ছিল তাদের ভিড় কমতে শুরু করলো, কারণ এখন সবাই মাঠে কাজ করার জন্য যাবে। আমি একটু পরে ফ্রি হয়ে যাব। দেখলাম যে মাহিন
উঠে দাঁড়িয়ে পড়লো। হয়তো এখন তারা চলে যাবে, কিন্তু আশিক এখনো সেখানেই বসে আমার দিকে তাকিয়ে আছে। তারপর আমি দোকান থেকে বেরিয়ে আশিকের সামনে গিয়ে বসে পড়লাম। আশিক তো হতবাক হয়ে গেল। হঠাৎ করে আমি সবার সামনে এরকম করতেছি সে হয়তো কল্পনাও করতে পারেনি। মাহিনকে আমি ইশারা করে বললাম যে তুমি যেতে থাকো, আমি তোমার ভাইকে এগিয়ে দিয়ে আসতেছি, তার সাথে আমার কিছু কথা আছে। তারপর মাহিন আমার কথা মতো আগেই চলে গেল, আর আমি আর আশিক হাঁটতে লাগলাম। আশিক একদম নিশ্চুপ হয়ে আছে, কোনো কথা বলতেছে না, চুপচাপ শুধু আমার দিকে তাকিয়ে রাস্তার দিকে হেঁটে যাচ্ছে। রাস্তার দিকে ভালোভাবে তাকাবে, কিন্তু আশিক সেদিকে তাকাচ্ছে না, শুধু আমার দিকে তাকিয়ে আছে। বুঝলাম না এরকম দৃষ্টিতে তাকিয়ে থাকার কি আছে। আমি তো নিজেকে কন্ট্রোল করতে পারি না মাঝে মাঝে। আমি আশিকের সাথে কথা বলার রাস্তা খুঁজে পাচ্ছি না। কোন কথা দিয়ে শুরু করব, কি বলবো সেটাই এখন আমার মাথায় ঘুরপাক খাচ্ছে। যে কি দিয়ে শুরু করব ভেবে পাচ্ছি না। আর তার যে মায়াবী দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে আছে সেটা তো আমি বুঝতে পেরেছি। সেই মোহে আমি পড়ে যাচ্ছি, কিন্তু আশিককে বিষয়টা বুঝতে দিচ্ছি না। সে যদি বুঝতে পারে তার পাগলামি আরো বেড়ে যাবে, সেটা আমি ভালো করে জানি। তাই তার থেকে লুকিয়ে আমি আমার মায়াকে কন্ট্রোল করতে লাগলাম। সে টের পেলেই অবস্থা খারাপ আছে। তার বকবক শুনতে শুনতে আমার মাথা চলে যাবে আবার। কি হলো, চুপ করে আছো যে? কি বলবে বলো। আমার ছোট ভাই হয়তো এখন তাদের কাছে চলে গিয়েছে, আর তারা আমাকে দেখতে না পেলে কি ভাববে? যে আমি এসেছি তাদের সাথে, তাদেরকে সময় দিচ্ছি না। তাই আপনি কি বলবেন তাড়াতাড়ি বলেন, আমি এখান থেকে চলে যাব। আমি কিছু বলার আগেই আশিক কথাটা বলে ফেললো। যাই হোক, ভালোই হলো, এখন আমি কথা বলার জন্য একটা রাস্তা খুঁজে পেলাম। তাহলে তার সমস্যা হবে না, আমি নির্ভয়ে আশিকের সাথে কথা বলতে পারবো এখন। কি হলো, আপনি চুপ করে থাকলে আমি চলে যাচ্ছি। আপনি আপনার দোকানে ফিরে যান, কারণ আপনার দোকানের সামনে অনেক কাজ করতে হয়। আপনার কাস্টমার হয়তো আপনাকে দেখতে না পেলে তাদের সমস্যা হবে, আপনাকে দেখতে পেলে তাদের মন শান্তি হয়ে যাবে। তাই আপনি আমার সাথে না থেকে আপনার কাস্টমারের সঙ্গে বসে থাকেন, তাহলে ভালো লাগবে। মুখে লাগাম দিয়ে কথা বলবেন, বুঝছেন? আপনার মুখ দিয়ে আজে বাজে কথা আসে কেমনে? এরকম আজে বাজে চিন্তাধারা আপনার এখনো পাল্টা যায়নি, তাই না? আমি আমার জীবিকা নির্বাহ করার জন্য যেটা ইচ্ছা সেটাই করতে পারি। আপনাকে এটা নিয়ে খোঁটা দিয়ে কথা বলতে হবে না, মনে রাখবেন কথাটা, বুঝছেন? আমি আর কি না বুঝি, এখন তো সবকিছুই বুঝি। আমি চাই না এখন রাস্তায় ঝগড়া করতে। আর আপনার কি কথা বলার আছে বলেন। আমি এখানে আমার ছোট ভাইদের সময় দেওয়ার জন্য এসেছি, কারণ তাদেরকে কথা দিয়ে এসেছি আমি তাদের এই 7 দিন অনেক ভালোভাবে একটা সময় উপহার দেব। তাদের সাথে আমি কখনো আড্ডা দেই না, এই প্রথম। তাই আমি চাই না তাদের মনে কোনো কষ্ট দিতে। সেটা তো অনেক ভালো কথা। তাহলে আমি আমার কথাটা আপনাকে পরে বলবো। আপনি যান, আপনার ছোট ভাইদের সময় দেন, তাদের সাথে ভালোভাবে সময়টা কাটান, তাদেরকে খুশি করান, খুব উৎসাহিত করেন ঘোরাঘুরি করার জন্য। তার মানে তুমি এখন আমাকে কথাটা বলবে না, তাই না? তাহলে এইভাবে ন্যাকামি করে আমার সাথে আসার কি আছে? তুমি তোমার কাস্টমারদের কাছে চলে যাও, তারা হয়তো তোমার জন্য অপেক্ষা করতেছে। ভালো হবে না বলে দিচ্ছি, এরকম যদি কথা বলেন তাহলে তাহলে কিন্তু খুন করে ফেলবো আপনাকে। আমি কি এমন করেছি? আমার জীবিকা নির্বাহ করার জন্য আমি একটা দোকান চালাই, আর তারা আমাকে ভালোবাসে ছোট বোনের মতো। তারা আপনার মতো কুকর্ম করার জন্য কেউ আমাকে অফার করে না, সবাই আমাকে অনেক সম্মান করে। সেটা তো চোখের সামনে দেখতেই পেলাম যে সবাই আপনাকে কতটা সম্মান করে। আমি আসলে খারাপ মানুষ। আমি তো কখনো ভালো হতে পারিনি, আর হয়তো ভালো হতে পারবো না। তাহলে আমি হয়তো আপনাকে আমার জীবনে ফিরিয়ে নিয়ে আসতে চেয়ে সব থেকে বড় ভুলটা করেছি। কারণ আপনি যেহেতু এখন অন্যজনের, আমি কেন সেখানে মাসখানেক পথের কাঁটা হয়ে দাঁড়াতে যাব বলেন? আপনি আমাকে কি বোঝাতে যাচ্ছেন? মাথা ঠিক আছে আপনার? আপনি এসব কি উল্টাপাল্টা কথা বলছেন? আমি আসলাম যে আপনার সাথে একটু ভালো করে কথা বলবো, কিন্তু আপনি আমার পুরো মাথাটাই গরম করলেন। আপনি যেটা ভাবতেছেন আর আপনার যেটা চিন্তা ভাবনা এখনো আগের মতোই আছে, কোনো পরিবর্তন নেই। আপনি যতই বলেন আপনি পরিবর্তন হয়েছেন, আপনার কোনো পরিবর্তন দেখতে পারতেছি না। তাই প্লিজ আপনি আমার সাথে আর কোনো কথা বলার চেষ্টা করবেন না। আপনি আমার গেস্ট হিসেবে যে কয়দিন আছেন থাকবেন, চলে যাবেন, ঝামেলা শেষ। আর আমার টাকা আমি তো অলরেডি পেয়ে গিয়েছি, সেই টাকা নিয়ে আপনার সাথে আমি কোনো কথা বলবো না। থাকবেন, চলে যাবেন, আর তাছাড়া আপনার সাথে আমার কোনো কথা হবে না, কথাটা মাথায় রাখবেন। আর আমার সাথে কথা বলতে আসবেন না। এক নিঃশ্বাসে সব বলে দিয়ে সেখান থেকে চলে আসলাম। আশিক আমার সাথে কথা বলতে চেষ্টা করেছিল, কিন্তু আমি তাকে কোনো পাত্তা দিলাম না, কারণ তাকে পাত্তা দিয়ে দেখলাম যে তার মন মানসিকতা কত নিচু, আগের মতোই আছে, আমাকে ভুল বুঝে। আর আমি যখন বলবো তখন সব দোষ আমার হবে, তাই তার কাছে আর ফিরে যাওয়ার কোনো প্রশ্নই আসে না।
আমি ভেবেছিলাম যে হয়তো সে ভালো হয়ে গিয়েছে, তাকে দেখা বোঝা যাচ্ছে সে তার মাঝে পরিবর্তন এসেছে। কিন্তু কথা বলার পর আমার সেই ধারণা পাল্টে গেল আবারও। তার মন মানসিকতা ঠিক আগের মতোই আছে, শুধু আমাকে উপরেরটা দেখিয়েছে। সে তার উপরের পরিবর্তন হয়েছে, কিন্তু ভেতরে কোনো পরিবর্তন হয়নি। আমি শুধু আশিকের স্মৃতিগুলো ভুলে থাকার জন্য শহর থেকে একদম গ্রামে চলে এসেছি। আর আমি এখানে এসেও তার স্মৃতি ভুলে থাকতে পারছি না, কারণ তার একটা সন্তান আছে আমার কাছে। তাকে দেখলে বারবার তার কথা মনে পড়ে যায়। আর আমি এখানে কিভাবে পারবো অন্য একটা মানুষকে আমার মন দিয়ে দিতে, যেখানে তাকে আমার মন থেকে সরাতে পারছি না? তাহলে অন্য কেউ কি করে আসবে আমার জীবনে? এরকম তো এখানে কেউ নেই। সবাই আমাকে অনেক অনেক সম্মান করে। আমি শহর থেকে এসেছি বলে সবাই আমাকে কতটা ভালোবাসে। সবার ভালোবাসা পেয়ে আজকে আমি নিজেকে জীবিকা নির্বাহ করতেছি, আর আজকেও তার সামনে আমাকে অপমানিত হতে হয়। তার সামনে আমাকে অন্য পরপুরুষের কথা শুনতে হয়। সে আমাকে অন্য পরপুরুষের সঙ্গে তুলনা করে। সব মেয়েকে সে সমানভাবে দেখে। জানি না কত মেয়ের সাথে নষ্টামি করেছে, কিন্তু আমার সাথে যতদিন ছিল ততদিন তো আমার সাথে নষ্টামি করেছে। আমি ভেবেছিলাম যে ভালোবাসে, একদিন দুজন এক হয়ে যাব, তাহলে এগুলো হয়তো কোনো সমস্যা হবে না। কিন্তু শেষ পর্যন্ত দেখলাম না, আমি ভুল ছিলাম। আমার চিন্তাগুলো ভুল ছিল। আশিক তার দিক দিয়ে ঠিক ছিল, কারণ এটাই করে বেড়ায় সে। তার তো আর কোনো সমস্যা হওয়ার কথা না। তারপর আমি আমার দোকানের সামনে এসে দেখি কয়েকটা মুরব্বীগণ, এলাকার যেগুলো সম্মানী ব্যক্তি, তারা এসে আমার জন্য অপেক্ষা করতেছে, আমার হাতে চা খাওয়ার জন্য। আরে ভাইয়া, তুমি এত লেট করে চলে আসলে যে ব্যাপার কি? তোমাকে ভাবির সাথে দেখলাম কথা বলতে, আর ভাবি তো আমাকে ইশারা করে বললো যে আমি চলে যেন যাই। আর আমরা তো সবাই রেডি তোমার জন্য অপেক্ষা করতেছিলাম, আর তুমি এখন এত তাড়াতাড়ি চলে আসলে। আমি ভাবছিলাম যে আরো কয়েক মিনিট সময় লাগবে তোমার, আর ভাবিকে অনেক সময় দিবে তুমি। তোকে আর বকবক করতে হবে না, এখন চল। সবাই হয়তো আমাদের জন্য অপেক্ষা করতেছে। সবাই তো দেখতে পারতেছে দাঁড়িয়ে আছি, হয়তো আমার জন্য সবাই অপেক্ষা করতেছে। সবাইকে নিয়ে এখন বেরিয়ে পড়বো, আর সামনে একটা পাহাড়ি অঞ্চল আছে, সেখানে যাব। অনেক মজা হবে। তুমি চাইলে কিন্তু ভাবিকে সাথে করে নিয়ে আসতে পারতে। তুমি কি ভাবিকে কথাটা বলেছো যে আমাদের সাথে যেন আসে? এরকম কি অফার তাকে করেছো, নাকি কোনো কথাই বলনি? আর তার সাথে মুখ গুমরা করে ঝগড়া করে চলে এসেছো। তোমার মতি গতি দেখে তো সেটাই মনে হচ্ছে আমার। আমি এই অল্প কিছুতেই রেগে যাই কেন বুঝতে পারি না। হয়তো অতিরিক্ত ভালোবাসি তার জন্য, না হলে হয়তো তাকে আমার সহ্য হয় না তার জন্য। আমি নিজেই ডিসাইড করতে পারতেছি না আমার মনের ভিতর কি চলতেছে। তাহলে কেমনে থাকে এই অফারটা করব আমি ভেবে পাচ্ছি না। এখন চল, পরে দেখা যাবে। তুমি যে দিন দিন এত পরিবর্তন হয়ে যাচ্ছ সেটা কি তুমি জানো? আর তোমার মাঝে এই পরিবর্তনগুলো কিন্তু মোটেও ঠিক না। তুমি এতদিন একটা মেয়ের জন্য এত কিছু করলে, আর আজকে সেই মেয়েটাকে সাথে পেয়েও তুমি তার সাথে ঝগড়া করে চলে আসলে। তার মনের ভিতর কতটা আঘাত করেছো তুমি, সেই জায়গায় তুমি একটু নিজেকে বসিয়ে দেখো। তুমি কাকে কি বলেছো সেই কথার পরিপ্রেক্ষিতে তার কতটা কষ্ট হতে পারে, জাস্ট তুমি সেই জায়গায় একটু বসে থেকে দেখো। আমি বুঝতে পেরেছি আমি অনেক বড় ভুল করেছি। এখন চল তোরা, আমি তোদেরকে সেই জায়গায় রেখে আসি। তারপর আমি প্রিয়াঙ্কাকে সঙ্গে করে নিয়ে যাব। আমরা তো সারাদিন আজকে ওখানে থাকবো, আর ওখানে খাওয়া দাওয়া করব। তার মানে আমি তোদেরকে রেখে এসে আবার প্রিয়াঙ্কাকে নিয়ে যেতে পারবো, তাই না? আমি তাদেরকে বলতেছি তোমার এখানে একটা গেস্ট আছে, মানে তোমার বান্ধবী, তাকে তুমি নিয়ে যাবে, তার জন্য তোমার দেরি হবে। সেটা তুমি আমাকে বলে গেলে। এখন আমি তাদেরকে এটা বুঝিয়ে নিয়ে যাচ্ছি, আর তুমি ভাবিকে সঙ্গে করে নিয়ে আসবে, না হলে কিন্তু হবে না। আরে এটা কি হচ্ছে? এটা কি ধরনের কথা বলছিস তুই? আমি এখন কিভাবে তাকে নিয়ে আসবো? সে যদি যেতে না পারে তাহলে আমি কি করব বল? তুমি অনেক কিছুই করতে পারো। তুমি যেহেতু তাকে রাগিয়ে দিতে পারো, তাহলে তুমি তার রাগ ভাঙাতেও পারো, তাকে রাগ ভাঙিয়ে নিয়ে চলে আসবে। এটা এখন তুমি করবে, বুঝছো? তাকে নিয়ে আসবে। টাটা, বাই বাই। এটা কি রকম হয়ে যায় না? সে এখন দোকানে বসে আছে, আর আমি বললে সে আমার সাথে চলে আসবে। এরকম ধারণা ভুল, তাই না? আর আমি এখন সবার সামনে গিয়ে কি বলবো তাকে? আমি তো ভেবে পাচ্ছি না। আমি নার্ভাস। আমি সবার সামনে কিভাবে তার সাথে গিয়ে কথা বলবো? তুই আমাকে বল, বা তুই আমার সাথে চল। তুমি আর একটা কথা বলবে না, চুপচাপ এখন তুমি যাবে আর ভাবিকে সঙ্গে করে নিয়ে আসবে। আমি আমার বন্ধুদেরকে সুন্দরভাবে গুছিয়ে নিয়ে যাচ্ছি, আর না হলে কিন্তু ভালো হবে না বলে দিচ্ছি। তাহলে তোমার সাথে আমার কথা বলা বদ্ধ। তুমি এখন যাও, আমি তোমার একটা কথা শুনতে যাচ্ছি না। তুমি থাকো, তোমার বউকে নিয়ে আসো। আমি গেলাম, টাটা, বাই বাই। আর একটা কথা হচ্ছে না তোমার সাথে আর। আর কোনো উপায় না পেয়ে তারপর প্রিয়াঙ্কার কাছে চলে যেতে লাগলাম, কারণ মাহিন যে কথা বলেছে, এখন যদি আমি তার কথায় পাত্তা না দিয়ে যাই, আর আমি তো ভুল করেছি, কারণ আমি জানি না আমি কতটা ভুল করেছি। তারপরও কেন যে তাকে রাগ দেখালাম বুঝি না।
সব দোষ আমার। এখন আমি বুঝতেছি সে আমাকে যে কথাগুলো বলে একটু ভেবেচিন্তে কথা বলে, কিন্তু আমি যে কথাগুলো বলি কোনো কারণ ছাড়াই বকা দেই। তার যে কতটা গভীরভাবে ক্ষত করে আমার কথা, সেদিকে আমার কোনো পাত্তা থাকে না। আমি দিন দিন এরকম কর্কট হয়ে যাচ্ছি কেন বুঝতেছি না। সবার সাথে ভালোভাবে মিশি না, সবাইকে শুধু রাগ দেখাই। বিশেষ করে প্রিয়াঙ্কার সাথে এরকম করা আমার কি উচিত হচ্ছে না? সেই শুরুর পর থেকে আমি তাকে চাপে রেখেছি। যা হয়েছে হয়েছে, এখন সেটা নিয়ে আর ভাবতে চাই না। এখন শুধু প্রিয়াঙ্কাকে যে কোনোভাবে ম্যানেজ করে আজকে সবকিছু ঠিকঠাক করে নিতেই হবে। যে কোনো প্রকারেই হোক, আজকে যদি একটু অভিনয় করে নিজের হাত খেটে ফেলতে হয় তাও করব। কিন্তু আজকে প্রিয়াঙ্কার সাথে সব মান অভিমান শেষ করে নেব। সারা জীবন ভালো থাকার চেষ্টা করব, সব সময় হাসি খুশি থাকবো। দেখা যাক কি হয়। আমি প্রিয়াঙ্কার দোকানের সামনে চলে আসলাম। এসে দেখি দোকানে এখানে কয়েকজন মুরব্বী বসে আছে আর প্রিয়াঙ্কা দোকানদারি করতেছে। আমাকে দেখে প্রিয়াঙ্কা দাঁড়িয়ে পড়লো। কি বলবে না বলবে ভেবে পাচ্ছে না। হঠাৎ আমাকে এভাবে সেখানে দেখবে সে হয়তো কল্পনা করেনি। এলাকার মুরব্বিগুলো আমাকে দেখে একটু আনাগোনা করতে লাগলো। মনে হচ্ছে যে বলতে যাচ্ছে যে আমরা কারা, কোথা থেকে এসেছি, প্রথম দেখতেছে এরকম কিছু। কিন্তু সেদিকে আমি কোনো পাত্তা না দিয়ে দোকানের ভিতরে প্রবেশ করে নিলাম। দেখলাম যে প্রিয়াঙ্কা কি বলবে না বলবে ভেবে পাচ্ছে না। এখন আমাকে লাথি দিয়ে বের করে দিবে নাকি কি করবে সবার সামনে ভেবে পাচ্ছি না। আর আমি তো এটাই চাচ্ছিলাম, এরকম একটা সুযোগ। আপনি আমার দোকানের ভেতরে প্রবেশ করতেছেন কিসের জন্য? আপনাকে তো আমি চিনি না, কোথা থেকে আসলেন আপনি? আর আপনি হুট করে আমার দোকানের ভেতর প্রবেশ করতেছেন, ব্যাপার কি? আপনার সাহস তো কম না? দেখো, এখানে কোনো ধরনের সিনক্রেট করবে না। আর আমি যেটা বলতেছি সেটা মাথা ঠান্ডা করে শুনবে। আজকে একটা ফয়সালা করতে যাচ্ছি। আমি চাই না তুমি আমার মাথাটা গরম করে দাও। আমি আমার দোকানে বেচাকেনা করতেছিলাম, আর মুরব্বী কয়জন বসেছিল তাদের সাথে এমনিই গল্প করতেছিলাম। কার দিনকাল কেমন চলছে, কে কি করতেছে, এখন সবার সাথে কথা বলতেছিলাম। সবাইকে আমি আমার বাবার চোখে দেখি, কারণ তারা আমাকে এতটা আদর করে মেয়ের মতো। তাই আমিও তাদেরকে যথেষ্ট পরিমাণ সম্মান করি। কিন্তু হঠাৎ করে এখানে আশিক চলে আসলো। আমি কল্পনাও করিনি সে আবার ফিরে আসবে। ঝগড়া করে চলে গেল। সে তো এরকম ছেলে না। ঝগড়া করে চলে যাওয়ার পর সাথে সাথে ফিরে আসার মতো মানুষ আশিক না। আমি তো ভালো করে তাকে চিনি। আমি আশিককে ধমক দিয়ে দোকান থেকে বেরিয়ে যেতে বললাম, কিন্তু সে আমার কথায় কোনো পাত্তা দিচ্ছে না। আশিককে দেখলাম যে আমার দোকানে থাকা ছেলেটার কানে কানে কি যেন বলল। ছেলেটা মুচকি হাসি দিয়ে চুপ হয়ে গেল, আর আমি কিছুই বুঝলাম না। আমি দৌড়ে গিয়ে আশিকের হাত ধরে দোকান থেকে বের করে নিয়ে যেতে ধরলাম, কিন্তু উল্টো আশিক আমার হাত ধরে টানতে টানতে বাইরে নিয়ে আসলো। সবাই দেখে অবাক। মুরব্বী চাচারা কিছু বলতে লাগলো, কিন্তু আমি তাদেরকে বললাম এটা কোনো সমস্যা না, এটা আমার পার্সোনাল সমস্যা। তারপর আর কোনো কিছু বলেনি। আশিক আমার হাত ধরে একদম একটা নির্জন জায়গায় নিয়ে আসলো। এখানে সচরাচর মানুষ চলাচল করে না, কারণ এটা এমন একটা নির্জন জায়গা যেখানে শুধু চুরি ডাকাতি হয়, সেজন্য এখানে কেউ আসে না। কিন্তু আশিক আমাকে এখানে নিয়ে আসলো কেন? আমার তো এখন কলিজা কাঁপাকাঁপি শুরু করে দিয়েছে। কখন ডাকাতে আমাদের উপর হামলা করে। কিন্তু দেখলাম আশেপাশে কয়েকজন লোক দেখা যাচ্ছে, তারা কাজ করতেছে। সেটা থেকে একটু সাহস করলাম যে এখানে লোক কাজ করতেছে এটা ভেবে আমি এখন এখান থেকে চলে যাব। কিন্তু আশিক আমার সাথে এরকম পাগলামি করতেছে কেন? আমার তো এখন একটু জানা দরকার। তাকে একটু সময় দিয়ে দেখি কি হয় কি না হয়। আপনি এরকম পাগলামি করতেছেন কিসের জন্য? আমি বুঝতেছি না তো। আপনি সবার সামনে আমাকে এভাবে অপমান করে নিয়ে আসলেন কিসের জন্য দোকান থেকে, বলেন তো? দেখো, আমি ভুল করেছি। আমি আমার ভুলটা স্বীকার করতেছি। আর তুমি সবসময় ঠিক ছিলে। আমি ভেবে দেখলাম গভীরভাবে, সবকিছু রিয়ালাইজ করে দেখলাম যে তুমি সবকিছু ভেবেচিন্তে আমাকে বলো, কিন্তু আমি হুটহাট সবকিছু বলে দেই তোমাকে। তার জন্য তোমার মনটা খারাপ হয়ে যায়, কিন্তু তারপরও তুমি আমার কাছে চলে আসো। কিন্তু আমি তোমাকে বুঝতে পারিনি। আমাকে প্লিজ মাফ করে দাও তুমি। আমি আপনাকে অনেক আগে মাফ করে দিয়েছি। আপনার জন্য আমার মনের ভেতর কোনো কিনা বা কোনো ভালোবাসা কিচ্ছু নেই। আপনি সাধারণ একটা মানুষ, আমি সাধারণ একটা মানুষ। আর আমি সবসময় মনে করি আমি আপনাকে চিনি না। তাহলে আপনাকে আমি আবার নতুন করে ক্ষমা করব কিভাবে? আর যদি বলেন যে নতুন করে ক্ষমা করে দিতে আপনার সামনে, তাহলে আমি আপনাকে মাফ করে দিচ্ছি, আপনি চলে যান। আমি তো একা চলে যেতে আসিনি, আমি তোমাকে সাথে করে নিয়ে যেতে এসেছি। আর তুমি এখন আমার সাথে যাবে, এটাই হলো কথা। আমি চাই না এখানে কোনো আর ঝগড়াঝাটি হোক। আমার ছেলেটাকে সাথে করে নিয়ে আমরা এখানে কয়েকদিন ঘোরাফেরা করব, তারপর আমরা আমাদের বাসায় চলে যাব। দেখো, তুমি যদি এটা ভেবে থাকো তাহলে সম্পূর্ণ ভুল, কারণ আমি এখানেই থাকবো যতদিন বেঁচে আছি। আর আমার জীবনে কাউকে জড়াতে চাই না। আর
কোনো কষ্ট পেতে চাই না। যা পেয়েছি অনেক পেয়েছি, অনেক কান্না করেছি, নিজেকে সুইসাইডের হাত থেকে রক্ষা করেছি, অনেক কিছু করেছি শুধু এই কষ্টগুলোর জন্য। আর এই কষ্টগুলো আমি নিতে চাই না। প্লিজ আপনি আপনার মতো থাকেন, আমাকে আমার মতো থাকতে দেন প্লিজ। আপনাকে আমি হাত জোর করে বলতেছি, আর এরকম কোনো কথা বলবেন না আমাকে। আমার হাতে এটা দেখতে পারছো কি? তুই যদি এখন আমার সাথে না যাও আর আমার কথা না শুনো, তাহলে এখান থেকে আমার লাশ নিয়ে গিয়ে দাফন করে দিবে। শেষ, কেউ দেখবে না, কেউ কিছু বলবে না, জাস্ট বলবে যে অ্যাক্সিডেন্ট আর এখানে ডাকাত এসেছিল। আমি ভালো করে জানি, খোঁজ খবর নিয়েছি, এখানে চোর ডাকাত আছে। বলবে যে ডাকাত এসে আমাকে মেরে ফেলেছে, ঝামেলা শেষ। দেখেন, এরকম কোনো পাগলামি করবেন না, আমি বলতেছি। আপনি একটু ঠান্ডা মাথায় চিন্তা করেন না, আমার পক্ষে সম্ভব না। আপনি এরকম কেন করতেছেন আমি বুঝতেছি না। আপনি একটু ঠান্ডা মাথায় চিন্তা করেন, আপনি মারা গেলে আপনার ভাইয়ের কি হবে? আর আপনি এরকম একটা বোকামি কাজ করতে পারেন না। যে জীবনে তুমি থাকবে না সে জীবন রেখে লাভ কি আমার, বলো? আমি আমার এই জীবন রাখতে চাই না, কারণ যেখানে আমার কোনো মূল্য নেই, যাকে আমি পাওয়ার জন্য এতদিন বেঁচে ছিলাম, তাকে পেয়ে আজকে তাকে ছেড়ে যেতে হবে, তাহলে বেঁচে থেকে লাভ কি? আপনার ঢং অনেক দেখেছি, আর দেখতে চাই না। প্লিজ এরকম করবেন না। আপনি এখানে ঘুরতে এসেছেন, আর আপনি আপনার ছোট ভাইকে সময় দেন, আমাকে সময় দেওয়া বাদ দেন। আমি আমার কাজে গেলাম, আপনার যা ইচ্ছা তাই করতে পারেন। শেষবারের মতো বলতেছি, তুমি কি বেলা শেষে আমার হবে কি হবে না সেটা বলো। তুমি কি আমার কখনোই হবে না? আমি এত চেষ্টা করলাম, আর আজকের একটু খারাপ ব্যবহার করে ফেলছি, মন দিল খারাপ, সারা রাত ঘুমাইনি, আর তার জন্য তুমি আমার সাথে কথা বলা বন্ধ করে দিবে? আর আমার উপর তোমার কি কোনো ভালোবাসা নেই, কোনো মায়া কাজ করে না আমার উপর তোমার? হ্যাঁ, মায়া কাজ করে, কিন্তু কাজ করে লাভ নেই। আমি নিজেকে নিজের কাছে বারবার হেরে গিয়েছি, নিজেকে অনেক শান্ত করেছি, অনেক বুঝিয়েছি। প্লিজ আর না, আমি এখন আমাকে কন্ট্রোল করতে শিখেছি, আর আমি কারো মায়ায় চড়িয়ে যেতে চাই না। বিশ্বাস করে হাতটা ধরতে পারো, কখনো কখনো আমি তোমার এই হাতটা ছেড়ে দেব না। বিশ্বাস করো, না হলে আমাকে খুন করে তুমি এখান থেকে চলে যাও। এখন তোমার কাছে দুইটা অপশন আছে। এক, তুমি আমার হাত ধরে আমাকে বাঁচিয়ে তোমার সারা জীবনের সঙ্গী বানিয়ে নেবে। দুই, আমাকে এখানে খুন করে রেখে যাবে, ঝামেলা শেষ। তুমি কেন এরকম পাগলামো করতেছো? কেন? তুমি আমাকে ছাড়া বাঁচতে পারবে না? আমি তোমাকে ছাড়া বাঁচতে পারবো, তাহলে তুমি কেন আমাকে ছাড়া বাঁচতে পারবে না সেটা বলো। তুমি আমাকে মিথ্যা কথা বলতেছো, কারণ তোমার চোখ অন্য কিছু বলতেছে আমাকে। আর তুমি আমাকে মিথ্যা বলতেছো কেন? তুমি তোমার রূপটাকে পরিবর্তন করতেছো কেন? তোমার ভিতরে যেটা আছে সেটা প্রকাশ করো না কিসের জন্য? এত চাপা কষ্ট ধরে রাখো কিসের জন্য মনের ভেতর? আমার মতো বলে দাও। তা সম্ভব না, কারণ অনেক আগেই কান্নাকাটি করেছি, একবার ভাবার পর্যন্ত সময় দিয়েছি, কিন্তু না, আপনি তো আমার কোনো কথা রাখেন না, আমি কেন রাখবো? তখন আমি ইচ্ছাকৃতভাবে তোমার সাথে অভিনয় করেছি, তার জন্য আমি বুঝেও না বোঝার ভান ধরে তোমাকে বকা দিয়েছিলাম, আর তুমি তার জন্য অভিমানটা করেছো। আমি তো কবেই তোমাকে বলে দিয়েছি ওটা আমার জাস্ট একটা প্ল্যান ছিল, তোমাকে একটু কষ্ট বোঝানো, তাছাড়া আর কিছু না। তাহলে আপনি আপনার মতো হয়ে থাকেন, আমাকে ধরতে এসেছেন কেন? আমাকে আমার মতো থাকতে দেন প্লিজ। আমি আপনাকে হাত জোর করে বলছি, আমি আমার মতো থাকতে চাই। সেটা সম্ভব না, এখন আমি যেটা বলবো সেটাই হবে। তারপরও তুমি যদি একবার বেশি কথা বলো তাহলে কিন্তু আমি নিজেকে শেষ করে দেব। কথাটা বলে আশিক তার হাতে থাকা ছুরিটা নিজের গলায় লাগিয়ে দিল। এটা দেখে তো আমি পুরাই অবাক হয়ে গেলাম। আশিক এরকম পাগলামি করতেছে কিসের জন্য? আমি কি করব না করব ভেবে পাচ্ছি না। আসলে আমি দিশেহারা হয়ে যাচ্ছি। এখন যদি আমার উল্টাপাল্টা কোনো কথা শুনে আশিক নিজের কোনো ক্ষতি করে ফেলে তাহলে কি হবে? আর আমি তো চাই না তার কোনো ক্ষতি হয়ে যাক, কারণ আমার মন তো তাকে চায় খুব করে, তাকে খুব ভালোবাসে আমার মনটা। আমি যতই আমার মনকে বাধা করি, কিন্তু আমার মন তো আর বাধা শোনে না। না করব, একদিকে তো আশিক পাগলামো শুরু করে দিয়েছে, নিজেকে শেষ করে দিবে। এখন কি করব? আমার মন তো চায় তাকে ভালোবাসা দিয়ে তার সাথে সারাটা জীবন পার করে দিতে, যার জন্য আমি অন্য কোনো ছেলেকে পাত্তা দেই নাই। অনেক ছেলে অনেক জায়গায় অনেকভাবে আমাকে তার মতামত জানিয়ে দিয়েছিল, কিন্তু আমি কখনো তাদেরকে আমার সম্মতি দেইনি, কারণ যার একটা সন্তান আমি লালিত পালিত করতেছি, যার জন্য আমি এত কষ্ট করতেছি, তাকে ছাড়া আমি কাউকে ভালোবাসতে পারি না, আর সেটা হলো আশিক। আর আমি উপরে যতই তার উপর রাগ করে থাকি না কেন, কে তার উপর একটু রাগ করতে পারি না। আমি নিজেও জানি না কেন আমার মাঝে এরকম হয়। ভালোবাসি তো, তার জন্য হয়তো এরকম হয়। একটা মানুষের উপর দুর্বল হয়ে পড়ে, তার অবস্থা শেষ। তাকে অনেক কিছু বলছিলাম, অনেক বকা দিবে, নিজেকে সংযত করেছি,
আশিক যদি আবার আমার সামনে পড়ে তাকে অনেক বকাঝকা করব। কিন্তু আজকে সে যখন আমার সামনে দাঁড়িয়ে, আমি তাকে কোনো কথা বলার সাহস পাচ্ছি না, বিকজ আই লাভ হিম। আমি শেষ পর্যন্ত কোনো উপায় না পেয়ে আশিকের কাছে চলে আসলাম, আর আশিকের কাছে চলে এসে তার হাতে যে ছুরিটা ছিল সেটা নিয়ে ফেলে দিলাম, আর সাথে সাথেই আশিক তার ঠোঁট দুটো দিয়ে আমার ঠোঁটের মধ্যে ডুবিয়ে দিল। বুঝলাম না, সবার সামনে এটা তো লোকালয়, যে কেউ যে কোনো সময় চলে আসতে পারে, আর এরকম একটা এখানে কাণ্ড দেখলে সবাই তো আশিককে মেরে তক্তা বানিয়ে দেবে। এটা একটা গ্রাম অঞ্চল, আর গ্রাম অঞ্চলে এসব চলে না। অনেক শক্তি দেখালাম, অনেক অনেক কিছু করলাম, আশিকের বুকে কিল ঘুষি মারতে শুরু করলাম। নিজের ভালোবাসা পেয়েছি অনেক দিন পর, আমারও খুব ভালো লাগতেছে, ছেড়ে দিতে ইচ্ছে করতেছে না, কিন্তু পরিস্থিতির শিকার হয়ে এখন নিজেকে কন্ট্রোলে রাখতে হবে। আমার ইচ্ছে করতেছে আশিককে জড়িয়ে ধরে রাখি বুকের ভেতর শক্ত করে। কতদিন পর আজকে আকাঙ্ক্ষা মিটে যাচ্ছে, কিন্তু আমাকে তো বুঝতে হবে এখন একটু ভালোর জন্য সারা জীবন পঙ্গু হয়ে থাকা ভালো না। শেষ পর্যন্ত কোনো উপায় না পেয়ে আশিকের ঠোঁটে কামড় বসিয়ে দিলাম। আমাকে ছেড়ে দিতে বাধ্য হলো সে। আমাকে ছেড়ে দিয়েছে তো আমার উপর রাগ দেখাতে চাইলো, কিন্তু কিছু বলতেছে না, নিজের রাগকে হয়তো কন্ট্রোল করতেছে। এটা কি করলে তুমি? মাথা ঠিক আছে? দেখো রক্ত পড়তেছে। এখন আমার ঠোঁট থেকে একটু বললেই তো হইতো, তাই না? আমি তো বলেছি তাই না, এখন এখানে থাকা যাবে না, চলো এখান থেকে যাব। এখানে কি রকম এরকম করাটা কি ঠিক হয়েছে তুমি বলো? এটা লোকালয় অঞ্চলের, এখানে যদি আমাদের এই অবস্থায় কেউ দেখে তখন আমাদেরকে সেই রকম একটা পিটানি দিবে, কলঙ্কিনী বলবে সবাই আমায়, কারণ এটা একটা গ্রাম অঞ্চল, শহর না। আচ্ছা বুঝতে পারলাম, তাহলে এখন চলো আমার সাথে। আর আজকে তোমাদের দোকানই করতে হবে না, আজকে আমরা দোকানটা একটা গরিব অসহায় মানুষকে দান করে দেব, আর তারপর এখানে আমরা ঘোরাঘুরি করব। তুমি আমাদেরকে সাহায্য করবে, সুন্দরভাবে দেখিয়ে দিবে, তারপর শহরে চলে যাবে। আচ্ছা তুমি যেটা বলবে সেটাই হবে। এখন অন্তত আমাকে একটু দোকানে যেতে হবে, না হলে সমস্যা হবে, কারণ সেখানে আমার কিছু ইম্পর্টেন্ট জিনিস আছে যেগুলো আমাকে সুন্দর রাখতে হবে। সেখানে কোনো ইম্পর্টেন্ট জিনিস নেই, এখন চলো বাসায় যাব। তারপর সেখান থেকে আমার ছেলেটাকে সঙ্গে করে নিয়ে আমার ছোট ভাইরা যেখানে আছে সেখানে আমাদের ইনভাইট করেছে, আমরা অনুষ্ঠানে যাব। আর তুমি সুন্দর করে নীল শাড়ি পরে নাও। পরার মতো সামান্য একটা জামা খুঁজে পাই না, নীল শাড়ি পাবো কোথা থেকে? আমার কোনো নীল শাড়ি নেই। তোমার জন্য নিয়ে এসেছিলাম, গতকালকে বাইরে গিয়েছিলাম, সেখানে একটা দোকানে আমার চোখ পড়েছিল, সেখান থেকে নিয়ে এসেছি তোমার জন্য। তোমার ছোট বোনকে সেটা দিয়ে দিয়েছিলাম, হয়তো এখন সেটা তোমার রুমে আছে। আমার ছোট হাত করে নিয়েছো তাই না? সব কিছু প্ল্যান করে করেছো, বুঝতে পারছি তুমি। আর আমি তো দুর্বল ছিলাম, সেটাও আমার বোন তোমাকে বলে দিয়েছে, তার জন্য আজকে আমার এই অবস্থা। যা হয়েছে তা হয়ে গিয়েছে, এখন সেটা নিয়ে কথা বলে কোনো লাভ নেই। এখন চলো আমরা এখন বাসায় ফিরে যাচ্ছি। আজকে তুমি নীল শাড়িটা পরবে আর আমার ছেলেটাকে সঙ্গে করে নিব, আর তুমি আমার সঙ্গে যাবে ঘুরতে। আচ্ছা যেটা বলবেন সেটাই হবে, এখন তাড়াতাড়ি চলেন মিস্টার, না হলে কিন্তু দেরি হয়ে যাচ্ছে। আর আমার ছেলে হয়তো এখন আমার জন্য কান্না করতেছে, আর আমার ছেলেটাই আমার গুরুত্বপূর্ণ জিনিস। আসলে ভালোবাসা হলো এমন অনুভূতি যেটা শত বাধা, অভিমান, যত অভিযোগ সবকিছু শেষেই কিন্তু শেষ পর্যন্ত ভালোবাসাটাই গৃহীত হয়। ভালোবাসা যে এতটা তুচ্ছ সেটা নয়, যাদের কাছে তুচ্ছ তাদের কাছে ভালোবাসা সত্যিই তুচ্ছ, আর যাদের কাছে ভালোবাসা বলতে শুধু একটা আবদ্ধ, তাদের কাছে তুচ্ছ হয় না। ভালোবাসা মানে ভালোবাসলে তাকে ছেড়ে দিতে হবে এরকম কোনো কথা নেই। অভিযোগ, শত কষ্ট হতেই পারে। যে একজন মানুষকে সত্যিকারের ভালোবাসে সে কখনোই অন্য কোনো মানুষকে তার মনটা দিতে পারে না। আমার বিশ্বাস, আমি যাকে নিজের মন থেকে ভালোবেসেছি, শত অভিযোগ ছিল, তারপর কিন্তু শেষ পর্যন্ত তাকেই আমার মন বারবার চায়। এভাবে হাজারো ভালোবাসার জয় হোক। আমি চাই আমার মতো করে সবাই সবার ভালোবাসাকে আগলে রাখুক। নিজের মধ্যে সব কিছু মানিয়ে নিয়ে নিজেদেরকে একসাথে সারা জীবন পার করে দিতে হবে, তাহলেই না তোমার ভালোবাসার পূর্ণতা লাভ করবে। আমি একটা ভুল করেছি, কিন্তু আশিক তার মতামত, তার ভুল ভ্রান্তি এখন সব বুঝতে পেরেছে। আর আমারও প্রথম থেকে কিছু ভুল ছিল, সবকিছু আমিও নিজেকে মানিয়ে নিয়েছি। এখন নিজেরা বুঝতে শিখেছি ভালোবাসা কতটা গভীর। আপনারা আপনাদের ভালোবাসাকে সব সময় টিকিয়ে রাখবেন, কখনো ভালোবাসাকে নষ্ট হতে দেবেন না। দেখবেন যে আপনি অনেক সুখী হয়ে থাকবেন। আজকের মতো এই পর্যন্তই। আপনাদের ভালোবাসাকে সুন্দর করে তুলুন, আর আপনার ভালোবাসার মানুষটিকে সময় দেন। যতই কাছে থাকুক না কেন, আপনার ভালোবাসার মানুষটিকে আপনার পর্যাপ্ত পরিমাণ সময় দেওয়ার চেষ্টা করেন, বা তাকে খুশি করার চেষ্টা করেন। টাটা, বাই বাই, দেখা হচ্ছে পরবর্তী গল্পে।